সম্মানিত সুধী সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আমাদের বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের যে নিউট্রিশন পলিসি ডায়ালগ, ন্যাশনাল নিউট্রিশন ডায়ালগ, এটাতে যুক্ত হওয়ার জন্য। আজকে ন্যাশনাল নিউট্রিশন ডায়ালগের 22nd এপিসোডটি আমরা আজকে সম্প্রচার করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে দ্য রোল অফ কমিউনিটি এঙ্গেজমেন্ট টু ইমপ্রুভ দ্য ফুড সাপ্লাই চেইন ইন বাংলাদেশ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের সাথে চিফ গেস্ট বা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, অ্যাডিশনাল সেক্রেটারি এবং অ্যাডিশনাল সেক্রেটারি পিসিসি উইং, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, এগ্রি বিজনেস অ্যান্ড মার্কেটিং, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড রুরাল সোশিওলজি। এবং উপস্থিত হবেন এবিএম ওয়াহিদুর রহমান, ডিস্ট্রিক্ট ট্রেনিং অফিসার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, মুন্সিগঞ্জ। আজকের এই ওয়েবিনারের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন, সভাপতিত্ব করছেন ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, ডিরেক্টর জেনারেল অফ বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল। তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, এই আলোচনা বা এই আমাদের অনলাইন ওয়েবিনার শুরুতেই আমি ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান স্যারকে একটু আহ্বান করি যে উনি ওনার সূচনা বক্তব্য দেবেন আমাদের যে আজকে বিষয় দ্য রোল অফ কমিউনিটি এঙ্গেজমেন্ট টু ইমপ্রুভ ফুড সাপ্লাই চেইন, এই বিষয়ে। যে বিষয়টা নিয়ে আজকে অবতারণা করা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় যে দিস ইজ এন ভাইটাল ইস্যু এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে আমরা আমাদের যে ফুড সাপ্লাই চেইন, আমি এখনই আলাপ করছিলাম যে আমি আমার যে রেসিডেন্ট এরিয়া সেইখানে যে যখন আমি কোনো জিনিস কিনি ওইখানের যে প্রাইস, ঠিক দেখা গেল যে আরেক জায়গায় গেলে আরেক রকম প্রাইস প্রাইস এবং কোয়ালিটি এই দুইটাই ডিফার করে। অর্থাৎ ফ্রম ফার্ম টু ফর্ক অথবা প্রোডাকশন থেকে কনজাম্পশন, এই জায়গাটায় আমাদের যেমন প্রোডাকশনেও যেমন গুরুত্ব দেওয়া দরকার, এখানে যারা প্রোডাকশনের সাথে জড়িত তারা যাতে তাদের উৎপাদিত মূল্য উৎপাদিত ক্রপস এর প্রপার মূল্যটা পায়, সেইটা যেমন এনশিওর করা দরকার। এখানে বিভিন্ন এই টোটাল সাপ্লাই চেনে যে সমস্ত অবস্ট্রাকল আছে এই অবস্ট্রাকল গুলো দূর করে দিয়ে যদি আমরা একটা ডিজিটাল ওয়েতে এমন একটা পদ্ধতি আবিষ্কার করতে পারতাম যাতে আমাদের মানসম্মত প্রোডাক্ট সবাই আমরা কনজিউমার যারা এখানে বসে থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাইতাম, এবং সরাসরি যদি আমরা এগুলা যারা প্রোডাকশনের সাথে জড়িত তাদের সাথে কিনতে পারতাম, এই ধরনের যদি আমরা একটা প্রোডাকশন সিস্টেমে যেতে পারি, তাহলে আমাদের দেশের যে নিউট্রিশনের যে পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু অনেক কিছু আমরা কভার করতে সক্ষম হব। বিশেষ করে মানে এখানে আসলে অনেক কিছু করার আছে এখনো, যদিও ওপেন মার্কেট, তারপরেও আমার মনে হয় যে আমাদের অনেক কিছু এখনো করার আছে। তো আমি আমাদের সাথে যেহেতু রুহুল আমিন স্যার আছে, উনি দীর্ঘদিন ধরে নিউট্রিশন প্লাস ফুড সিস্টেমের উপরে উনি কাজ করছেন, আমি আশা করব যে আমাদের এই আজকের ওয়েবিনার থেকে আমরা একটা ফ্রুটফুল কোনো কিছু দিক নির্দেশনামূলক তাদের ভিউটা পাবো, এবং সেইটা আমরা ভবিষ্যতে পলিসি লেভেলে যাতে ব্রিফ করতে পারি, পলিসি লেভেলে এই বিষয়গুলো যাতে তুলে ধরতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে এই ধরনের একটা বিষয় নির্ধারণ করা। স্যার, আমি এই বলেই শেষ করছি। ওভার টু তাসবির আলম। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। যে বিষয়টি অবতারণা হলো আজকে যে সরাসরি কৃষকের কাছ থেকে নিয়ে বা ফার্ম থেকে নিয়ে কনজিউমারের কাছে পৌঁছানোর জন্য একটা সরল, একটা সহজ ফুড সাপ্লাই চেইন, যেটা কিনা অনলাইন বেস বা আইটি বেস হবে, ডিজিটাল হবে, এবং খুব সহজে আমাদের যে নিউট্রিশনের যেসব নিডস, যেসব প্রয়োজন সেগুলোকে অ্যাড্রেস করবে এবং এই নিউট্রিশনকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। এইরকম একটা সরল ফুড সাপ্লাই চেইন আমরা এখানে করতে পারি কিনা ইন্ট্রোডিউস। তো সেই জায়গা থেকে আমি আজকে যিনি চিফ গেস্ট প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার স্যারকে আমি আহ্বান করব যে উনি একটু যদি আমাদেরকে একটু একটু বিস্তারিত করে বলেন যে যে বিষয়টির অবতারণা হলো এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে ওনারা কি ভাবছেন, যে আমরা একটা আইটি বেসড ফুড সাপ্লাই চেইন বা একটা ইনফরমেশন হাব, যেখানে কিনা মানে মানে কৃষকের কাছে কি ধরনের পণ্য আছে এটা কিভাবে সহজভাবে যারা কনজিউমার কাছে আসতে পারে বিভিন্ন স্টেপ পার হয়ে, এবং নিউট্রিশনাল
যে সকল আসপেক্ট সবগুলোকে ঠিক রেখে। তো রুহুল আমিন স্যার একটু বলবেন যে এই ব্যাপারে স্যার কি ভাবছেন। এমিনেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ডক্টর খলিলুর রহমান, ডাইরেক্টর জেনারেল বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল। এখানে উপস্থিত আছেন আমাদের প্রফেসর মহোদয়, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ডক্টর জাহাঙ্গীর, আর অন্যান্য আপনারা যারা এই ওয়েবিনারে প্ল্যাটফর্মে সংযুক্ত আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। তো আমার বক্তব্যের প্রথমেই আমি যেটা বলছিলাম, প্রথমেই আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর টপিক আজকের ডিসকাশনের মধ্যে আনার জন্য। শুরুতেই আমাদের সভাপতি মহোদয় যেটা বলেছেন, উনি অল্প কথায় খুব সুন্দর একটা সূচনা করেছেন আজকের আলোচনার। উনি এখানে যদি আমরা টপিকটা দেখি, কমিউনিটি এনগেজমেন্ট ইমপ্রুভ ফুড সাপ্লাই চেইন, দুইটা বিষয়, মানে ব্রডলি দুইটা বিষয়, একটা হলো কমিউনিটি এনগেজমেন্ট আর একটা হলো ইমপ্রুভিং ফুড সাপ্লাই চেইন। ইমপ্রুভিং ফুড সাপ্লাই চেইনের উনি দুইটা ডাইমেনশনের কথা বলেছেন আমাদের ডিজি মহোদয়। একটা বলেছেন কোয়ালিটি অ্যান্ড সেফটি, আর একটা বলেছেন যে প্রাইস ট্রান্সমিশন, মানে প্রাইসটা কিভাবে ট্রান্সমিট করে থ্রু দি সাপ্লাই চেইন, এবং সেটা কিরকম হলে সেটা প্রডিউসারের জন্য এবং ভোক্তার জন্য, সবার জন্য, যারা প্লেয়ার আছে, মার্কেট প্লেয়ার যারা আছে অ্যাক্রস দি চেইন, সবার জন্যই যেটা ভালো। তো উনি এই দুইটা বিষয় বলেছেন। তো আমাকে বলতে বলা হয়েছে যে আমাদের সরকারের বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের কি রোল এখানে প্লে করছে বর্তমানে, এবং আমাদের পলিসি ডিসকাশনটা কোন দিকে অ্যালাইন্ড। সত্যিকার অর্থে যে আমাদের সরকারের বর্তমান সদস্য সরকারের উদ্দেশ্যই হলো যে ফুড সিস্টেমকে এমন একটা পর্যায়ে রাখা যার মাধ্যমে দেশের সকল মানুষের সকল সময়ের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। তো খাদ্য নিরাপত্তার অন্যতম একটা এলিমেন্ট হলো ইউটিলাইজেশন আর নিউট্রিশন, আর একটা হলো অ্যাভেইলেবিলিটি, আর একটা হলো অ্যাক্সেস টু ফুড। অ্যাভেইলেবিলিটির সাথে কোন বিষয়টা জড়িত? প্রোডাকশন, আমাদের ডোমেস্টিক প্রোডাকশন। প্রডিউস কারা করে? প্রডিউস করে ফার্মাররা, তাই না? প্রাইমারি প্রোডাকশনটা ফার্মারদের হাতে, কমিউনিটির হাতে। তো এখন কমিউনিটিতে যে প্রোডাকশনটা হবে, সেই প্রোডাকশনটা যদি এডিকুয়েট হয় তাহলে সাপ্লাই এডিকুয়েট হবে। সেই প্রোডাকশনটা যদি মানে কোয়ালিটি প্রোডাকশন হয় তাহলে সাপ্লাইটা, অন্তত শুরুটা কোয়ালিটি, মানে এট দি মানে এন্ট্রি পয়েন্ট আপনার কোয়ালিটি সাপ্লাই হবে। কিন্তু এখানে বিষয় হলো যে এই যে আমার যে সাপ্লাইটা শুরুতে যদি কোয়ালিটি সাপ্লাইও হয়, বাট এট দি এন্ড অফ দি ডে, মানে যেখানে আপনার এই যে ফর্ক, মানে বিশেষ করে খাবার টেবিল পর্যন্ত যে এটা সেফ হবে, কোয়ালিটি থাকবে, এটা কিন্তু এটা বলা যাবে না, কারণ এর মধ্যে অনেক প্লেয়ার আছে। আমরা যদি দেখি আমাদের বিভিন্ন ফসলের যে এই যে মার্কেট চেইন, মার্কেটিং স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু ভিন্ন, এবং এটা ইভলিউট করছে, এটা বিবর্তিত হচ্ছে। এখন থেকে 10 বছর আগে চালের বা গমের যে মার্কেট স্ট্রাকচার ছিল, যে মার্কেট প্লেয়ার যেভাবে ছিল, সেটা কিন্তু এখন নাই, তাই না? এখন অনেকটা পরিবর্তিত হয়েছে। এখন যদি আমরা বলি যে ইমপ্রুভিং দি ফুড সাপ্লাই চেইন, তাহলে কিন্তু আমার এই মার্কেট স্ট্রাকচার যেটা থাকবে সেটাও স্ট্রিমলাইন থাকতে হবে, সো দ্যাট এখানে কোনো
ইয়ে না থাকে, আপনার যেটাকে বলে মনোপলিস্টিক যে বিহেভিয়ার সেটা না থাকে, বা কোনো অলিগোপলিস্টিক বিহেভিয়ার এটাও না থাকে, একটা পারফেক্ট কম্পিটিশন যাতে বজায় রাখা যায়, সেরকম একটা স্ট্রাকচার, সেরকম একটা এনভায়রনমেন্ট, সেরকম একটা নর্মস যদি বা ইনস্টিটিউশনাল মেকানিজম যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু মার্কেটের যে বিহেভিয়ার, মার্কেটের যেটা কনজিউমার ফ্রেন্ডলি এটা হবে। অ্যাট দ্য সেম টাইম মার্কেটের যারা প্লেয়ার থাকবে সবার যে আরবিট্রেস, এই আরবিট্রেসটাও কিন্তু ইকুইটি মেনটেন করে হবে। অনেকে বলে যে অনেকে বলে যে প্রত্যেকটা যতগুলো স্টেজ আছে একটা মার্কেট মেকানিজমের, একটা মার্কেটিং স্ট্রাকচার, প্রত্যেকটা স্টেজে যদি আরবিট্রেস না থাকে, মানে কিছু যদি প্রফিট মেকিং সুযোগ না থাকে, তাহলে কিন্তু এই প্লেয়ার গুলো কাজ করবে না। আর এই প্লেয়ার গুলো যদি কাজ না করে, তাহলে কিন্তু এই কমিউনিটিতে যে আপনার যেটা প্রডিউস হলো সেটা এন্ড ইউজারের কাছে ঠিকভাবে পৌঁছাবে না। তার মানে আরবিট্রেস এটা থাকতে হবে, কিন্তু এর লেভেলটা যাতে এমন একটা পর্যায়ে থাকে যাতে সবগুলো প্লেয়ারের মধ্যে ইকুইটি মেনটেন হয় এবং এন্ড ইউজারের কাছে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে এই খাবারটা এটা অ্যাভেলেবল হয়। তো এই জিনিসটা একটা মার্কেট মেকানিজমের খুবই একটা কি বলে অন্যতম একটা বিষয়, এবং সরকার কিন্তু এটা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের কাজ করছে। ইভেন ইন দি কোভিড সিচুয়েশন আপনারা দেখেছেন যে কিভাবে কমিউনিটি এনগেজড হয়েছে। গত বছর অন্তত আমরা দেখেছি যে যখন কোভিড সিচুয়েশনে মার্কেট সাপ্লাই বিকজ অফ দি মানে কি বলে ওই যে ট্রান্সপোর্টের নন অ্যাভেলেবিলিটির জন্য যখন পরিবহন বন্ধ করে দিতে হলো, তখন কিন্তু এই ফুড সিস্টেমের ফুড কার্গো গুলো, ফুড যেটা মানে যেসব ট্রান্সপোর্টে ফুড পরিবাহিত হয়, সেগুলো কিন্তু গভর্নমেন্ট স্পেশাল অ্যারেঞ্জমেন্টে কিন্তু এটা মেনটেন করেছে ইউজিং ডিফারেন্ট কমিউনিটি এনগেজমেন্ট। আপনারা দেখেছেন যে ডাক বিভাগের কি বলে ভেহিকেল, এটা কিন্তু ইউজ হয়েছে যে প্রত্যন্ত অঞ্চল থেকে খাবার আরবান এরিয়াতে পৌঁছানোর জন্য, গ্রোথ সেন্টার গুলোতে পৌঁছানোর জন্য। তো সুতরাং সরকার কিন্তু এই ব্যাপারে খুবই সজাগ ছিল, যার কারণে প্রথম দিকে একটু মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হলেও পরের দিকে কিন্তু আমরা সেটা ফিল করিনি। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় যেটা আমরা দেখেছি সেটা হলো যে বিভিন্ন ধরনের কমিউনিটি অর্গানাইজেশন গুলো, এরা কিন্তু বিভিন্নভাবে মানুষের কাছে খাবার পৌঁছানোর চেষ্টা করেছে। অনেকগুলো অনলাইন ভেহিকেল তৈরি হয়েছে। আমরা কিন্তু গত বছর দুয়েক আগেও এত অনলাইন এন্টারপ্রেনার আমরা কিন্তু দেখি নাই, বিশেষ করে খাদ্য ব্যবসায়, এগ্রি বিজনেসে, তাই না? আমরা দুই একটা দেখেছি, বাট ওইটা মানুষের কাছে অতটা ভিজিবল ছিল না। এখন তো মানে কি বলবো, শত শত অনলাইন এন্টারপ্রেনার এটা তৈরি হয়েছে, এবং ওনারা মানুষের কাছে ইভেন ইন দি লকডাউন সিচুয়েশন মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। সুতরাং রোল অফ কমিউনিটি এনগেজমেন্ট এটা যে কত ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের এই কোভিড সিচুয়েশন না আসলে কিন্তু আমরা অনেকখানি আমাদের চোখের সামনে আসতো না। এখন আমরা যেখানেই থাকি না কেন, বিশেষ করে আরবান এরিয়াতে, আমরা যদি অনলাইনে একটা খাবার এর মানে দিয়ে দেই, আমাদের বাসায় এটা নির্দিষ্ট সময় পৌঁছে যাচ্ছে। বিভিন্ন ফিলান্থ্রফিক অর্গানাইজেশন গুলো এগুলো ভালনারেবল কমিউনিটির কাছে খাবার পৌঁছে দিচ্ছে। তো এইটা কমিউনিটির যে কি প্রয়োজনীয়তা, এটা কিন্তু আমরা এখানে দেখেছি ইন টার্মস অফ মেইনটেনিং দি সাপ্লাই অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাভেলেবিলিটি অফ ফুড স্টাফস টু দি কনজিউমার্স। এইটা কিন্তু কোভিড সিচুয়েশনে আমরা এটা দেখতে পেয়েছি। এখন আর একটা বিষয় হলো যে তার মানে এটা কিন্তু এমনি এমনি হয়নি। আপনারা দেখেছেন যে এগুলোর পেছনে কিন্তু গভর্নমেন্টের অনেক এফোর্ট ছিল। কোভিড সিচুয়েশনের পরে আপনারা দেখেছেন যে মিনিস্ট্রি অফ ফিশারিজ তারা কিন্তু যারা মাছের চাষ করতো তাদের কাছ থেকে
মাছ নিয়ে এটা বিভিন্ন জায়গায় তাদের ভেহিকেল দিয়ে মানে বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিক্রি করেছে। এবং একটা মিটিং এ আমি অংশগ্রহণ করেছিলাম, ওখানে আমি শুনেছিলাম প্রায় 9,000 কোটি টাকার পণ্য, অন্তত ফিশারিজ এন্ড লাইভস্টক পণ্য ওই সময় গত বছরে এই মিনিস্ট্রি অফ ফিশারিজ এন্ড লাইভস্টকের মানে ইফ আই এম নট রং, মানে আমি যদি ইফ আই এম 9,000 কোটি টাকা অর মোর পণ্য কিন্তু এটা বাজারজাত করা সম্ভব হয়েছে উইথ দি সাপোর্ট অফ দি গভর্নমেন্ট। সেম ইজ দি কেস ফর মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। মিনিস্ট্রি অফ এগ্রিকালচারও কিন্তু এই কাজটা করেছে কোভিড সিচুয়েশন এবং এখনো করছে। আপনারা দেখেছেন যে কিভাবে কৃষকের যে ধান কাটায় কমিউনিটি কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। এটা গত বছরে দেখেছি, এই বছরে দেখেছি, বিশেষ করে হাওর অঞ্চলে যখন বড় সিজনে যখন আপনার ধান কাটার জন্য আপনার ফার্মারদের মোবিলাইজেশনের বিষয়টা আসলো, যে এক জায়গা থেকে আরেক জায়গায় তো ফার্মার যেতে হবে, এই লকডাউন পিরিয়ডে কিভাবে যাবে। গভর্নমেন্ট কিন্তু স্পেশাল ভেহিকেল অ্যারেঞ্জ করেছে, যে সেই নর্থ বেঙ্গল থেকে আপনার লেবার ফোর্স আপনার সুনামগঞ্জে মোবিলাইজ করা হয়েছে, হাওর এলাকায়, কিশোরগঞ্জে, নেত্রকোনায় কিন্তু মোবিলাইজ করা হয়েছে, এবং এই ফ্লাশ ফ্লাড আসার আগেই বোরো ধান কাটার ব্যবস্থা করা হয়েছে। এটা গত বছরও হয়েছে, এই বছরও হয়েছে। এবং দেখেছেন যে যেটা হয়েছিল কোন ধান গত বছরও নষ্ট হয় নাই, এবছরও নষ্ট হয় নাই বোরো ধান। তার মানে এই যে আপনার এটা তো কমিউনিটি এবং বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশন, ফিলান্থ্রপিক অর্গানাইজেশন এবং পলিটিক্যাল যে বিভিন্ন ফ্রন্ট, বিশেষ করে বর্তমান সরকারের যে পলিটিক্যাল ফ্রন্ট ফ্রন্টে যারা কাজ করছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কৃষকের ধান কেটে দিয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আসলে এই যে ইমার্জেন্সি পিরিয়ডে এই যে সামাজিক, রাজনৈতিক এবং কমিউনিটি অর্গানাইজেশন গুলোর এই যে কাজগুলো, এগুলো কিন্তু দেশের মানুষ আসলে মুগ্ধ হয়ে দেখেছে এবং এর সুফল কিন্তু পেয়েছে। এবং এর কারণেই সাপ্লাই চেইনে খুব বড় ধরনের কোনো বিপর্যয় আসেনি, অথবা অল্প সময়ের জন্য আসলেও সেটা বেশি সময় কন্টিনিউ করেনি। এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন আরেকটা বিষয় যেটা এসছে সেটা হলো কোয়ালিটি। এখন এখানে আপনি কোয়ালিটি সম্পর্কে বলার আগে আমাদের যে মডারেটর যে কথাটা বলেছিলেন, যে ডিজিটাইজেশন অফ দি ইনফরমেশন সিস্টেম, এই লক্ষ্যে কিন্তু সরকার অনেকগুলো কাজ করছে। কারণ আসলে একটা মার্কেটে একটা পারফেক্ট কম্পিটিশনের এনভায়রনমেন্ট আনার ক্ষেত্রে এই যে সিমেট্রি অফ ইনফরমেশন, এই ইনফরমেশনটা যেমন কনজিউমারের কাছে অ্যাভেলেবল থাকতে হবে, প্রডিউসার কাছেও থাকতে হবে। আপনারা দেখেন এই যে বিভিন্ন বিজ্ঞাপন আমরা টিভিতে দেখি, একজন বলছে যে কি মাছের উনি মাছের ব্যবসা করে বা মাছ ধরেন, তো মাছ ধরে আপনার উনি করছেন, উনি কোন জায়গায় কি দর, তো ওনার ছেলেকে আশ্বস্ত করছেন আগের মতো অবস্থা নাই, এখন আমি মার্কেট ইনফরমেশন আমার কাছে আছে, সুতরাং আমি আমার যে প্রোডাক্ট এটা আমি সেফলি আমি করতে পারবো, সাপ্লাই চেইনে করতে পারবো, ঢুকিয়ে দিতে পারবো উইথ দি রাইট ফর্ম অফ প্রাইস। তো এই জিনিসটা কিন্তু গত কয়েক বছরে খুব ভালোভাবেই আপনার হয়েছে। আপনারা দেখেছেন যে সরকার কিন্তু কৃষকের বাজার তৈরি করেছে প্রত্যেকটা জেলায়। ঢাকাতেও আপনি যদি দেখেন যে মানিক মিয়া এভিনিউতে এই যে আমাদের যে সেচ ভবন একটা আছে, ওখানে ওর পাশে কিন্তু কৃষকের বাজার তৈরি হয়েছে আপনার, এবং ওখানে কৃষকের তৈরি পণ্য সরাসরি কৃষক ওখানে নিয়ে আসছে এবং তার পরিবহনে কিন্তু সরকার সহায়তা দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। তো এগুলো সরকারের অনেকগুলো কার্যক্রম। এই মার্কেট ইনফরমেশন কিভাবে অ্যাসিমেট্রিক থেকে সিমেট্রিক ইনফরমেশন তৈরি হতে পারে, বিশেষ করে ফার্মারদের কাছে এবং কনজিউমারদের কাছে, এর লক্ষ্যে অনেক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কৃষকের জানালা বলতে একটা মানে অনলাইন পোর্টাল আপনি দেখবেন যে আছে, কৃষকের জানালা। হ্যাঁ, তারপরে আপনার অনেকগুলো অ্যাপস এর মাধ্যমে কৃষকের যে পণ্যের দর কৃষক জানতে পারছে, এট দ্য সেম টাইম তাদের সেই প্রোডাক্টের পটেনশিয়াল সেগুলো কিন্তু জানতে পারছে। তো এগুলো সরকার বিভিন্ন ভাবে এগুলো ফেসিলিটেট করছে এবং
সরকারের প্রাধিকারের মধ্যেই আছে। সরকারের যে নীতি, এই নীতির কিন্তু অন্যতম প্রাধিকার হলো কৃষকের প্রফিটেবিলিটি, এবং এট দ্য সেম টাইম টু রিডিউস দি হ্যাসেল অফ দি কনজিউমার্স। মানে এটা যদিও খুব একটা সহজ বিষয় না যে এই স্ট্রাইকিং ব্যালেন্স বিটুইন প্রডিউসার্স এন্ড কনজিউমার্স, এটা কিন্তু সরকারের পলিসির অন্যতম আপনার কি বলে অন্যতম প্রাধিকার, যে একদিকে প্রডিউসারকেও সহায়তা করবে, অন্যদিকে যারা কনজিউমার হার্ট না হয় সেদিকেও সহায়তা করবে। তো এই দিকটা এবং এখানে সাপ্লাই চেইন ইমপ্রুভমেন্টের অনেক ভূমিকা এখানে আছে। দ্বিতীয় যে বিষয়টা কোয়ালিটি যেটা এসছে, সেটা হলো যে আপনার কোয়ালিটির ক্ষেত্রে অনেকগুলো কার্যক্রম আপনার হাতে নেওয়া হয়েছে, সরকার নিয়েছে। বিশেষ করে আপনারা দেখবেন যে সরকার চাচ্ছে যে কিভাবে সারের ব্যবহারটা মানে সুষম হয়। এটা একটা কেমিক্যাল ফার্টিলাইজার কিভাবে আপনার জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহার করে কৃষক তার পণ্য উৎপাদন করতে পারে, এজন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এবং আপনারা দেখবেন যে আইপিএম মডেল ইউনিয়ন, আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, মানে কোনো আপনার রাসায়নিক দিয়ে কোনো পতঙ্গ কীট পতঙ্গ এগুলো তাড়ানো হচ্ছে না ওই মডেল ইউনিয়ন গুলোতে। ওখানে যদি হয় সেটা জৈব বালাইনাশক মানে অর্গানিক পেস্টিসাইড ইউজ করছে, আবার কোন কোন জায়গায় সেটাও করছে না, একদম বিভিন্ন ধরনের ফাঁদ, ফেরোমেন ট্র্যাপ, তারপর অন্য ধরনের ফাঁদ ব্যবহার করে আপনার জমিতে পেস্টিসাইডের ব্যবহার কমিয়ে আনা হচ্ছে। এবং এই লক্ষ্যে একাধিক প্রকল্প কিন্তু সারা দেশে কাজ করছে। আপনার একটা জায়গায় আপনার দেখবেন যে নিরাপদ শাকসবজির যে তৈরির যে প্রকল্প, ওখানে দেখবেন যে একটা আপনি যদি ঢাকা থেকে আপনি চিটাগাং কুমিল্লার দিকে যান, পাশে দেখবেন যে 100 একর ইলিয়াটগঞ্জে 100 একরের আপনার একটা জায়গা, ওখানে প্রায় 500 কৃষক নাকি 100 কৃষক সরি, ওখানে আপনার অনেক কৃষক ওখানে কাজ করছে এবং ওখানে আপনার কোনো ধরনের বালাইনাশক এগুলো ব্যবহার হচ্ছে না, কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার হচ্ছে না, ওখানে জৈব সার ব্যবহার হচ্ছে। এইভাবে আপনার দেখবেন যে বিভিন্ন অঞ্চলে, দেশের প্রত্যন্ত অঞ্চলে, যেটা আমি কখনো দেখি নাই, ভার্মি কম্পোস্ট তৈরি করা হচ্ছে। গোপালগঞ্জে দেখে এসেছি যে একটা ভিলেজে 32টা মানে হাউস হোল্ড, ওখানে সবাই ভার্মি কম্পোস্ট তৈরি করতেছে। ওটা বলা হচ্ছে যে ভার্মি কম্পোস্ট ভিলেজ। ওখানে আমাদের হাউস হোল্ডের বিভিন্ন ওয়েস্টেজ এবং এই কলা গাছের উচ্ছিষ্ট, তারপরে গোবর, এগুলো দিয়ে আপনার ভার্মি কম্পোস্ট তৈরি করা হচ্ছে, সো দ্যাট কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনটা কমে যায়। তো সরকারের এই ইয়েগুলো আমি আপনাকে বলতে পারবো না যে ওভার দি ইয়ার্স এই ভার্মি কম্পোস্ট বা জৈব সারের ব্যবহার কিভাবে বাড়ছে, কোয়ান্টিটিটা আমার সামনে নাই, কিন্তু এক্স্যাক্টলি আপনাকে বলতে পারছি যে এটা কিন্তু এটা গতি পাচ্ছে। সরকারের এই যে ইনিশিয়েটিভে আপনার কমিউনিটিতে এই সারের ব্যবহার, কীটনাশকের ব্যবহার, এগুলো কিন্তু খুব ভালোভাবেই গতি পাচ্ছে। আচ্ছা, এইটা হলো মানে সরকারের একটা বিষয়। আরেকটা হলো যে কিভাবে এই যে আপনার কৃষকের প্রফিটেবিলিটির জন্য কিভাবে এই যে কৃষকের তৈরি যে এই যে খাদ্য প্রাইমারি প্রোডাক্ট কিভাবে আপনার নিরাপদ ওয়েতে আপনার বিভিন্ন সেগমেন্টে, মার্কেট সেগমেন্টে লিঙ্কেজ করা যায়, এই লক্ষ্যেও কিন্তু সরকার বিভিন্ন ধরনের প্রকল্প পরিচালনা করছে। সেটা লোয়ার সেগমেন্ট মার্কেটই বলেন, হায়ার সেগমেন্ট মার্কেটই বলেন। আপনি সুপার শপ গুলোতে দেখেন সরাসরি আপনার ফার্মার্স মাঠ থেকে কিন্তু সরাসরি আপনার খাবার চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের ফ্রেশ প্রডিউস কিন্তু চলে আসতেছে। এবং ওগুলোর মধ্যে যেগুলো আপনার জৈব প্রযুক্তি দিয়ে যেগুলো তৈরি আর কি, সেগুলোর জন্য কিন্তু আলাদা একটা প্রিমিয়াম প্রাইস আমরা দেখতে পাই বাজারে, যেগুলো আলাদা একটা মূল্য। যে এই বলা থাকে যে এগুলো, এই যে ফুলকপিটা এটা কিন্তু জৈব উপায়ে তৈরি হয়েছে, এখানে কোনো বালাইনাশক বা কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল পেস্টিসাইড দেওয়া হয়নি, ওর জন্য একটা আলাদা একটা প্রাইস এটা কিন্তু আমরা দেখতে পাই, একটু প্রাইসটা একটু বেশি। এই যে একটা ব্যবস্থা, মানে ডিফারেন্সিয়েটেড কোয়ালিটি, ডিফারেন্সিয়েটেড প্রাইস, এটা কিন্তু বাজারেরই ধর্ম। এবং বাজার সেটা ন্যাচারাল ওয়েতেই হোক আর কোনো ফ্যাসিলিটেটেড ওয়েতেই হোক, পলিসি ফ্যাসিলিটেটেড ওয়েতেই হোক, বাজারকে যদি এটা এনশিওর করতে পারে তাহলে কিন্তু প্রডিউসারের আপনার যেটা বলে প্রডিউসারের যে ইন্টারেস্ট, সেটা কিন্তু
রক্ষিত হবে, এবং সেটাই হচ্ছে। আপনারা দেখেন গত 2 বছরে আপনার সরকারের এই দেশ থেকে যে রপ্তানি কিন্তু বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে এই কৃষি পণ্যের ক্রপ এগ্রিকালচার থেকে যে রপ্তানি, ইভেন ইন দি কোভিড সিচুয়েশন, এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে বিকজ অফ দি ডিফারেন্ট ফেসিলিটেশন প্রসেসেস টেকেন বাই দি গভর্নমেন্ট। তো এইটা একটা বিষয়। আর কোয়ালিটির ক্ষেত্রে আরো অনেক কাজ হচ্ছে। আপনারা জানেন যে এখান সরকার গুড এগ্রিকালচার প্র্যাকটিস এটা প্রবর্তন করেছে। গত বছর আমাদের সরকারের ক্যাবিনেট থেকে যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যে পলিসি, এটা কিন্তু অনুমোদিত হয়েছে এবং এটার অ্যাকশন প্ল্যান হচ্ছে, এবং এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রয়াস কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। গুড এগ্রিকালচার প্র্যাকটিস যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আবার বাড়বে। এই যে কথাটা আসছে যে আপনার ওভার ইউজ অফ পেস্টিসাইডস, ওভার ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, এগুলো কিন্তু কমে আসবে, এবং আমাদের প্রোডাক্টের অ্যাকসেপ্টেবিলিটি নট অনলি ইন দি ডোমেস্টিক ফ্রন্ট বাট অলসো ইন দি ইন্টারন্যাশনাল ফ্রন্ট এটা বৃদ্ধি পাবে। এবং এটা যদি বৃদ্ধি পায় তখন কিন্তু এটার ইম্প্যাক্টটা কিন্তু ফার্মারদের প্রফিটেবিলিটির উপরে পড়বে, পজিটিভ ইম্প্যাক্ট। ফার্মারদের এই কাজটা আমাদের কাছে পজিটিভ হবে। আর একটা বিষয় হলো যে এই সাপ্লাই চেইন ইমপ্রুভমেন্টের জন্য আপনারা দেখেন যে আস্তে আস্তে যে পোস্ট হারভেস্ট প্রসেসিং, এই পোস্ট হারভেস্ট প্রসেসিংটা কিন্তু মডার্নাইজ করা হচ্ছে, ইমপ্রুভ করা হচ্ছে। এতে কি হবে, এর ফলে আপনার যে পোস্ট হারভেস্ট লস এটা কিন্তু কমে যাবে। আপনার যদি প্রোডাক্টটা যদি সরাসরি আপনি কি বলে সুপার স্টোরে পাঠিয়ে দিতে পারেন অনেকগুলো স্টেজের পরিবর্তে, তখন কিন্তু পোস্ট হারভেস্ট লসটা অটোমেটিক্যালি কমবে। আপনার শেলফ লাইফ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম সরকারও হাতে নিয়েছে, বেসরকারি পর্যায় থেকেও আসছে। কোল্ড চেইন, আপনারা কোল্ড চেইনের কথা বলছেন যদি শুনে থাকেন, যে যেখান থেকে প্রোডাকশনটা আসতেছে ওখান থেকে সরাসরি ওয়াশ করে যদি আপনার কোল্ড চেইনের মধ্যে দেওয়া যায়, কোল্ড ভেহিকেলের মধ্যে দেওয়া যায়, এবং ওইটা যদি এন্ড ইউজারের কাছে একইভাবে পৌঁছায়, তাহলে কিন্তু শেলফ লাইফ বাড়বে। অ্যাট দ্য সেম টাইম ওই যে নিউট্রিয়েন্ট লস, এই নিউট্রিয়েন্ট লসটা কিন্তু কম হবে। and that is what is happening slowly but surely that is happening in the country. এটা সরকারের এখানে অনেক কন্ট্রিবিউশন আছে, অনেক ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট in terms of money, investment in terms of efforts, and investments in terms of policy intervention, এটা কিন্তু সরকারের আছে। তো আমি এটা আসলে কথা বললে অনেক দূর এই কথা নিয়ে যাওয়া যাবে। আর একটা বিষয় হলো যে সাপ্লাই চেইনটা কি হবে, এটা কি মনোটনিক হবে নাকি এটা ডাইভার্সিফাইড সাপ্লাই চেইন? ডাইভার্সিফাইড সাপ্লাই জানেন যে নিরাপদ ফসলের শাকসবজির কি বলে যেমন বাজার তৈরি হচ্ছে, এট দ্য সেম টাইম বিভিন্ন জায়গায় আপনার ক্রপ ইন্টেন্সিটি বাড়িয়ে বিভিন্ন ধরনের ক্রপের ডিউরেশন কমিয়ে অনেক ক্রপ একসাথে একই বছরে অনেক ক্রপ ফলানো হচ্ছে, যার ফলে আপনার এট দ্য সেম টাইম আপনার রাইসের প্রোডাক্টিভিটি বাড়ছে। রাইসের যদি প্রোডাক্টিভিটি বাড়ে তার মানে কি? তার মানে হলো ইট উইল হেল্প ফ্রি আপ স্পেস ফর আদার ক্রপস। এটাও কিন্তু সরকারের একটা স্ট্র্যাটেজি, যে আমরা যদি রাইসের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি তাহলে কিন্তু আপনার অনেকগুলো ক্রপ কিন্তু আমরা ক্রপ ফলানোর জন্য আমরা জমি পাবো। তো সরকার কিন্তু এদিকে বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছে। গবেষণায় অনেকগুলো ভ্যারাইটি গত কয়েক বছরে তৈরি হয়েছে, স্ট্রেস টলারেন্ট ভ্যারাইটি। আপনার যেগুলো ক্লাইমেট কন্ডিশনের অনেকগুলো যে ড্রাউট আছে, আপনার জানেন যে আপনার টেম্পারেচার স্ট্রেসেস আছে, সাবমার্জেন্স টলারেন্স দরকার হয় ক্রপের জন্য, তারপরে অনেকগুলো স্যালাইনিটি টলারেন্স দরকার হয়। এগুলো যদি তৈরি কিন্তু আমাদের কিন্তু সাপ্লাই শর্টফল হতো। দেখবেন যে অনেকগুলো ভ্যারাইটি এই যে স্ট্রেস টলারেন্ট ভ্যারাইটি দেশে তৈরি হয়েছে এবং সেগুলো কৃষক পর্যায়ে কিন্তু অ্যাডপশন হয়েছে। অ্যাডপশন হওয়াতে আপনার স্যালাইনিটি জায়গায় স্যালাইনিটি টলারেন্ট ক্রপ জন্মানোর ফলে ওখানে আমাদের লসটা হচ্ছে না, ক্রপ লসটা হচ্ছে না। আবার অন্যান্য জায়গায় যেখানে ডুবে যাওয়ার পরেও 15 দিন আপনার 20 দিন ফসলটা ভালো থাকছে। সুতরাং এই ধরনের
টলারেন্ট ভ্যারাইটি, স্ট্রেস টলারেন্ট ভ্যারাইটি ডেভেলপমেন্টের ফলেও কিন্তু সাপ্লাই চেইনটা স্মুথ থাকছে। তো আমি এই যে বিষয়টা আপনারা আলোচনায় এনেছেন, এইটার উপরে কথা বলতে গেলে ইভেন ইউ অ্যান্ড আই ক্যান টক থ্রু আউট দি ডে। তা সেটা তো সম্ভব হবে না। আপনাদের এই একটা লিমিটেড স্পেস আছে, একটা টাইম আছে। আমি আমার কথা বাড়াচ্ছি না। আমি স্যার আমার একটু কথা ছিল স্যার আপনার সাথে একটা বিষয়ে। আপনি তো স্যার ইন ডিটেল বললেন, মানে সাপ্লাই চেইন, প্রোডাকশন, কোয়ালিটি সবই বলছেন স্যার। আমার যেটা ব্যক্তিগত অবজারভেশন, সরকারের বিভিন্ন উদ্যোগের কথা বললেন, মার্কেটের কথা বলেন। আমাদের দেশে আমরা যখন কৃষির দিকে খেয়াল করি, বিশেষ করে কোভিড পিরিয়ড বা যে কোনো সময়, যেমন মার্কেটে যেমন যখন দেখা যায় যে মার্কেটে আজকে এখন পেঁয়াজের দাম বেশি, কৃষক অনেক পেঁয়াজ উৎপাদন করলো, দেখা গেল যে পেঁয়াজের দাম কমে গেল, কৃষক প্রকৃত ন্যায্য মূল্য পাইল না। ধানের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করে দেখি, বিশেষ করে আমরা রাজশাহী, নওগাঁ বা দিনাজপুর এলাকায় যখন প্রকৃত ধানগুলা কৃষকের হাতে আছে, যারা প্রোডাকশন করলো, তখন ধানের দাম অনেক কম, মানে তার প্রোডাকশন কস্টই উঠছে না। যখনই ওই ধানটা সেকেন্ড পার্টির কাছে চলে গেল, মিলে চলে আসলো, তখনই দেখা গেল ওই ধানটার দাম অনেক ডবল হয়ে গেল। তো এতে যারা প্রোডাকশনে থাকে তারা যেমন নিরুৎসাহিত হচ্ছে এবং কৃষি শ্রমিক কমে যাচ্ছে, প্রকৃত কৃষক কমে যাচ্ছে, ঠিক মধ্যস্বত্বভোগীর এই মূল লাভটা এখানে মানে শেয়ারটা পাচ্ছে লভ্যাংশের। তো এই বিষয়ে স্যার আপনার কোনো সাজেশন আছে কিনা, এটা কিভাবে ইয়ে করা যায়, ওভারকাম করা যায়, অথবা গভর্নমেন্টের এখানে কোনো যে স্টেপটা নিছে এটা কি যথেষ্ট বলে মনে করেন কিনা স্যার? থ্যাংক ইউ স্যার। এখন এইটা আপনি যে প্রশ্নটা করেছেন, এইটার অনেকগুলো ডাইমেনশন আছে। মধ্যস্বত্বভোগী অনেকে, আমরা এটাকে মানে অনেক সময় বলি যে এটা খুব অপ্রয়োজনীয় একটা বিষয়, কিন্তু মানে এখানে ডক্টর জাহাঙ্গীর আছেন, উনি হয়তো এই বিষয়টা খুব ভালো করে বলবেন যে মার্কেট প্লেয়ার না থাকলে আপনার একটা পণ্য এক জায়গা থেকে এক জায়গায় যাবে কিভাবে। অন্যের তো হ্যাঁ, এটা হতে পারে একটা কোশ্চেন হতে পারে যে এই সাইজ অফ দি মার্কেট প্লেয়ার্স, এটা যদি একটু কমানো যায় তাহলে এই ভেস্টেড ইন্টারেস্টের যে একটা ক্ষতিকর প্রভাব তাতে হয়তো বেশি ভালোভাবে এড়ানো যায়। কিন্তু মধ্যস্বত্বভোগী তো দরকার, আদারওয়াইজ একটা পণ্য এক জায়গা থেকে এক জায়গায় যাবে কিভাবে এটা বাজারজাত হবে, কারা কালেক্ট করবে, কারা এটাকে ফেরি করবে। মানে আমরা যদি বিভিন্ন, যেটা আমি বলছিলাম যে আমরা যদি একটা প্রোডাক্টের সে ফুলকপির মার্কেট স্ট্রাকচারটা যদি আমরা, যে প্রডিউসারের পরে কালেক্টরের পরে গ্রোথ সেন্টার, ওখানে সাইকেল ওখানে ব্যাপারী, তারপরে আড়তদার, তারপরে পাইকার, তারপরে রিটেইলার, তারপরে কনজিউমার। তো এই যে ভেহিকেল গুলো, এগুলো তো শুধু মধ্যস্বত্ব, দিস আর অলসো ভেহিকেল এবং ইম্পর্টেন্ট ভেহিকেলস। এখন এগুলোর নাম্বার অফ প্লেয়ার্স যদি আপনার কমানো যায় এবং এদের মধ্যে যদি একটা পারফেক্ট কম্পিটিশন বিভিন্ন স্টেজে আনা যায়, তখন আপনার এই যে ইলিসিট যেটা ডিলিংস, এটা হয়তো কমে। এবং সরকারের এক্ষেত্রে আপনি দেখেন যে এখানে সরকারের কিন্তু মনিটরিং আছে এবং এনফোর্সমেন্টও আছে। আপনারা মাঝে মাঝেই দেখেন যে সরকার কিন্তু মাঝে মাঝেই যখন দেখে যে এই মার্কেট মেকানিজমে কোনো ধরনের ত্রুটি দেখা যাচ্ছে এবং এর কারণে প্রডিউসার এবং কনজিউমার দুই দলই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন কিন্তু এই মনিটরিংটা সরকারের আছে। সেটা ভোক্তা অধিকার অধিদপ্তরের মাধ্যমে আছে, সেটা খাদ্য অধিদপ্তর করছে, এবং সেটা আমাদের যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, মিনিস্টার অফ এগ্রিকালচার, ওনারাও কিন্তু করছেন। এবং লোকাল থেকে শুরু করে ন্যাশনাল লেভেল পর্যন্ত এই মনিটরিংটা আছে। সে মনিটরিংটা জোরদার করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এট দ্য সেম টাইম এনফোর্সমেন্টও আছে। এনফোর্সমেন্টের মাধ্যমেও কিন্তু এটা রিডিউস করা, মানে ইলিসিট ডিলিংস সেটা রিডিউস করার পদক্ষেপ সরকার নিচ্ছে। এখন এইসব ক্ষেত্রে যেটা হলো যে একটা সুষম প্রতিযোগিতা যদি বিভিন্ন লেভেলে করা যায়, তাহলে এগুলো অটোমেটিক্যালি দিস উইল বি রিডিউসড। আর একটা হলো যে আপনার অনেকগুলো প্লেয়ার কখন আসে, যখন আপনার অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট অপরচুনিটি যদি কম হয়, তখন তো মানুষ যে জায়গাটা তার সামনে থাকবে ওই জায়গাটায় নিজেকে এমপ্লয় করার সুযোগ খোঁজে। তো এখন সরকার কিন্তু সেদিকটাও বিবেচনা করছে। আপনারা দেখেন যে সরকার এখন মেকানাইজেশন
প্রসেসকে অ্যাক্সেলারেট করার চেষ্টা করছে এবং এই মেকানাইজেশনের জন্য কি না করছে। এখন আপনার 50-70% ইনসেনটিভ দিয়ে আপনার বিভিন্ন ধরনের হারভেস্টার, আপনার ট্রান্সপ্লান্টার বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষকদের মাঝে এবং কৃষকদের লোকাল এন্টারপ্রেনারদের কাছে কিন্তু দিচ্ছে, মানে লোকাল গ্রুপ অফ ফার্মার্স তাদেরকে দেওয়া হচ্ছে এবং তারা এগুলো ব্যবহার করে আপনার উপকৃত হচ্ছে। তাদের মানে কস্ট অফ প্রোডাকশন এগুলো কমে যাচ্ছে। আর লেবার শর্টেজের কথা বলছেন, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। আপনার ইকোনমিক গ্রোথের যে স্টেজ আছে অনেকগুলো, আমরা তো টেক অফ স্টেজে আছি। এই টেক অফ স্টেজে, এই ধরনের স্টেজে আপনার এই যে মাইগ্রেশন অফ লেবার ফ্রম এগ্রিকালচার টু আদার প্রফেশন, এটা ইটস এ ন্যাচারাল ফেনোমেনা। এইটাকে অ্যাড্রেস করার জন্য সরকার, আপনি দেখছেন যে এখন মেকানাইজেশন প্রক্রিয়া কিভাবে অ্যাক্সেলারেট করছে। একটা 2টা প্রজেক্ট কাজ করছে, একটা প্রজেক্ট শেষ হয়ে গেছে, আর একটা প্রজেক্ট কিন্তু এখানে প্রায় 3000 কোটি টাকার উপরে একটা প্রজেক্ট এখানে কাজ করছে, যাতে এর মাধ্যমে কি হচ্ছে, রুরাল এলাকায় একটা কি বলে একটা এক ধরনের, আমি বলবো এক ধরনের রিভলিউশন, মানে এটা হচ্ছে এক ধরনের বিপ্লব হচ্ছে ইন টার্মস অফ অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। আপনার একটা মেশিন যখন একটা গ্রামে চলে যাচ্ছে, ওই মেশিনের সার্ভিস প্রভিশন একটা গ্রুপ তৈরি হচ্ছে, ওর স্পেয়ার পার্টস তৈরির গ্রুপ তৈরি হচ্ছে, ওর ফাউন্ড্রি শপের বিজনেস আপনার অ্যাম্পলিফাই হচ্ছে, ওর আপনার এগুলোর কি বলে ইম্পোর্টের যে ইম্পোর্ট ট্রেডটা বেড়ে যাচ্ছে। সো বিভিন্ন ভাবে কিন্তু অল্টারনেটিভ ওয়ে অফ এমপ্লয়মেন্ট এগুলো তৈরি হচ্ছে। তো সুতরাং আপনি যেটা বললেন, সরকারের এই সব দিকেই মানে আপনার আছে, চোখ আছে, এবং বিভিন্ন পলিসির মাধ্যমে হোক, ইন্টারভেনশনের মাধ্যমেই হোক, সরকার এই জিনিসগুলো দেখছে, যাতে প্রডিউসারও ক্ষতিগ্রস্ত না হয়, আবার কনজিউমারও ক্ষতিগ্রস্ত। আপনি খাদ্য বিভাগ তো আপনি জানেন যে বিশেষ করে ধান এবং গমে এই যে তারা ডোমেস্টিক প্রকিউরমেন্ট করে, এটার অন্যতম উদ্দেশ্যই তো হলো যে আপনার একটা ফ্লোর প্রাইস, একটা নির্দিষ্ট একটা ফ্লোরের নিচে যাতে প্রাইসটা ফল না করে হারভেস্ট সিজনে, যাতে প্রডিউসার ক্ষতিগ্রস্ত না হয়। আবার এই প্রকিউরড স্টক দিয়ে আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে খাদ্য সরবরাহ দিচ্ছে বিভিন্ন ভালনারেবল গ্রুপসকে। সুতরাং একদিকে যেমন প্রডিউসারকে আপনার সহায়তা দেওয়া হচ্ছে, একদিকে আপনার কনজিউমারকে সহায়তা দেওয়া হচ্ছে। সরকার চেষ্টা করছে এবং আস্তে আস্তে এগুলো কারেকশন মেকানিজমটা আস্তে আস্তে আরো ভালো কাজ করবে এবং আরো মানে সবার জন্যই একটা কমফোর্টেবল পজিশনে যাবে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান মতামত প্লাস মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। আমরা স্যার আপনার বক্তব্য থেকে অনেক কিছু আজকে জানতে পারলাম এবং সরকারের রিপোর্টও দেখতে পেলাম। আর আপনি স্যার আমাদের সাথে জয়েন করছেন এবং আমরা আশা করি যে এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা যদি এইভাবে সবগুলো নলেজকে এক জায়গায় নিয়ে আসতে পারি, আপনাদের মতো যারা মানে সব বিষয়ে মোটামুটি ধারণা রাখেন, তাহলে আমরা ভবিষ্যতে এই যে বিষয়গুলোকেই পলিসি লেভেল প্লাস ইমপ্লিমেন্টেশন লেভেল সব জায়গায় এটা ছড়াইতে হবে। থ্যাংক ইউ স্যার আপনি জয়েন করার জন্য। থ্যাংক ইউ স্যার। আমি এবার একটু ডক্টর জাহাঙ্গীর আলম স্যারের কাছে আসতে চাই, যে ব্যাপারটা উঠে আসলো আমাদের রুহুল আমিন স্যার এবং খলিল স্যারের কথার ভিতর দিয়ে, যে উৎপাদনের যে খরচটার সাথে আমাদের যে ভোক্তার যে দামে ওনারা পণ্যটা কিনে থাকেন, এটার ভেতর আমরা দেখি একটা বিস্তর ফারাক, এবং এখানে একটা মধ্যস্বত্ব ভোগীর কথা আসলো, এবং এটা আছে আমাদের লম্বা একটা চেইন আছে মধ্যস্বত্ব ভোগীর। আমি একটু জাহাঙ্গীর আলম স্যারের কাছে একটু বিস্তারিত জানতে চাই যে কিভাবে এই মূল্যটা বৃদ্ধি পায়, যে আপনার এগ্রিকালচার ইকোনমিক্স এর পার্সপেক্টিভ থেকে কিভাবে মানে কৃষকের যে উৎপাদন খরচ বা মানে কৃষকের উৎপাদন খরচ ভোক্তা যে দামে পণ্যটা কিনে থাকেন, এই দামটা কিভাবে বৃদ্ধি পায় স্পেসিফিক্যালি, এবং কি কি পদক্ষেপ নিলে আমরা এই দামটা বা এই উদ্বৃত্ত যে মূল্যটা মানে উদ্বৃত্ত এই মূল্যটা আমরা কমাইতে পারি, ফলে মানে ভোক্তা আরো কম দামে মানে পণ্যটা পেতে পারেন, এবং একই সাথে যিনি যে পণ্যটা উৎপাদন করছেন উনিও সমপরিমাণ লাভ মানে করতে পারেন। জাহাঙ্গীর আলম স্যার একটু যদি বিস্তারিত বলেন এই ব্যাপারে। জি ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? একটু কনফার্ম করবেন। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এমিনেন্স এন্ড বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলকে, যা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অত্যন্ত যোগোপযোগী একটা টপিকের উপরে আজকে কথা বলছি আমরা সবাই এই জায়গায়। তার আগে আমাদের
যে ডক্টর রুহুল আমিন তালুকদার, পিপিসি উইং এডিশনাল সেক্রেটারি, উনি যে বিষয়গুলো বলেছেন আর কি, সেই প্রত্যেকটা বিষয়েই আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং প্রত্যেকটা বিষয়ের সাথে আমি এগ্রি করি। যে আমরা অনেক সময়, আমি আপনার কোশ্চেনেই চলে যাচ্ছি আর কি, অনেক সময় যে বিষয়টা আমরা বাহির থেকে মনে করে থাকি আর কি, যেটাকে আমি অনেক সময় বলে থাকি এক ধরনের মিসকনসেপশন। এই বিষয়টা দেখেন, আমাদের ডোমেস্টিক বাজার যেটা আমরা বলে থাকি, 17 কোটি দেশের লোক এই জায়গায় আমরা আছি, এবং আমাদের যদি কৃষি পণ্যের কথা বলে থাকি, যে আমরা কৃষি পণ্য একটা মৌসুম ভিত্তিক এবং বিভিন্ন জায়গায় সেটা উৎপাদিত হয়ে থাকে এবং সেখানে প্রচুর পরিমাণ উৎপাদক জড়িয়ে আছে। কিন্তু যে উৎপাদনটা যদি স্কেলের কথা আমরা বলে থাকি, সেটা কিন্তু মানে দেখা যাচ্ছে যে প্রায় মোর দেন 90%ই হচ্ছে স্মল, মিডিয়াম বা মার্জিনাল কৃষক মিলে, মানে লেস দেন 10% হচ্ছে আসলে বড় কৃষক। এই জায়গাটায় কৃষকরা যখন উৎপাদন করে, দেখা যায় যে অনেক সময় আসলে তারা আবার উৎপাদক হলেও বছর শেষে যদি হিসাব করা হয়, তাদেরকে নিট বায়ার বলে থাকি আমরা, যে তারা আসলে যতটা উৎপাদন করে তার চেয়ে বেশি আবার তারা কিনে খেতে হয়। এখন যেটা ডক্টর রুহুল আমিন তালুকদার ভাই বলেছেন, একেবারে মানে অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা জানি, আমি দুটো উদাহরণ দিচ্ছি আর কি, যেমন দিনাজপুরের বিরলে পটাটু হচ্ছে, সেই পটাটু খাচ্ছি আমি ঢাকায় বসে, আমি চিটাগাঙ্গে বসে খাচ্ছি যারা কনসুমার আছে, এবং যেহেতু নিট কনসুমারটাই হচ্ছে বাংলাদেশে বেশি, প্রডিউসারের পার্সেন্টেজ বেশি হলেও নিটের কনসিডারেশনে কিন্তু আমরা অনেক প্রডিউসাররা আছে যারা কিনে খাচ্ছে, যতটা প্রোডাকশন করছে তার চেয়ে বেশি। আমি যদি আমের কথা বলে থাকি, সেই আম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের, রাজশাহীতে, সেই আম খাচ্ছি আমরা বাংলাদেশের সব জায়গায় বসে থেকে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন ফুড সাপ্লাই চেইন বলে থাকি, ফুড সাপ্লাই চেইন শব্দটা খুব সহজ মনে হলো, কিন্তু এটা একটা কমপ্লেক্স ইস্যু। এখানে অনেকগুলো পার্টি ইনভলভ থাকে, যেটা অর্থনীতি বা যে ফুড সিস্টেমের ল্যাঙ্গুয়েজে আমরা বলে থাকি তিনটা পার্টি। একটা হচ্ছে কোর পার্টি আছে, যারা উৎপাদন থেকে শুরু করে এন্ড ইউজার্স পর্যন্ত যে অনেকগুলো হাত বদল হয়, যাদের ভিতরে পণ্যের মালিকানাটা হস্তান্তর হয়ে থাকে। এক জায়গা থেকে প্রডিউসারের পরে যে কিনছে সে কিন্তু তার পণ্যের মালিকানাটা নিয়ে দিচ্ছে, পরে যে কিনছে তার পণ্যের মালিকানাটা নিচ্ছে। আরেকটা পার্টি আছে যারা দেখা যাচ্ছে যে এই যে পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সাথে যে অ্যাক্টিভিটিস গুলো জড়িয়ে আছে, সেই অ্যাক্টিভিটিস গুলোতে তারা সার্ভিস প্রোভাইড করছে, তাদেরকে সার্ভিস প্রোভাইডার। উদাহরণস্বরূপ আমরা যে ওই জায়গায় যেটা উঠে আসছে যে প্রচুর পরিবহন আছে, যারা তাদের পরিবহন সার্ভিসটাকে হায়ার আউট করছে এবং লোকজন সেটা কিনে নিচ্ছে, যারা কোর অ্যাক্টর। সেখানে প্রচুর পরিমাণে আপনার লেবার ইনভলভ আছে, যে বিভিন্ন স্টেজে যখন পণ্য এক হাত বদল হয়ে আরেক হাতে বদল হয়, এভাবে অনেকগুলো লেবার ইনভলভ আছে। প্রচুর ফাইন্যান্সিং ইনভলভমেন্ট আছে, প্রচুর রিস্ক ইনভলভমেন্ট আছে। যখন মালিকানা বদল হয় তখন দু ধরনের রিস্ক আমরা দেখে থাকি। একটা হচ্ছে বলে থাকি যে মার্কেট রিস্ক। মার্কেট রিস্কটা হচ্ছে যে বাজারে দাম পড়ে যাওয়া বা বাড়তি হওয়া, সেটার সাথে কিন্তু আলটিমেটলি যাদের মালিকানা যারা নিয়েছে তাদের উপরে কিন্তু সেই ইম্প্যাক্টটা হবে। তার আগে যার হাতে মালিকানা ছিল তার হাতে কিন্তু আর সেই ইম্প্যাক্টটা যাচ্ছে না। আরেকটা হচ্ছে ওয়েস্টেজের রিস্ক থাকে। যেহেতু কৃষি পণ্যের কথা যদি আমরা বলে থাকি, সেটা পচনশীল। কিছু পণ্য হয়তো দীর্ঘ সময় তার সেলফ লাইফ বেশি, কিছু পণ্যের আছে যে সেলফ লাইফ অত্যন্ত কম। এবং আমাদের যে যেটা আছে যে এক জায়গায় বিরলে প্রোডাকশন হচ্ছে অথবা রাজশাহীতে প্রোডাকশন হচ্ছে, সেটা কনসুমার মার্কেটটা অনেক দূরে, সেখানে পণ্যটা যখন স্থানান্তর করা হয়ে থাকে তখন কিন্তু দেখা যায় যে সেখানে প্রচুর পরিমাণে ওয়েস্টেজ তৈরি হয়ে থাকে, এবং সেটাও কিন্তু আসলে যে মালিকানাটা নিয়েছে তাকেই সেটা কিন্তু বহন করতে হয়। তাহলে অনেকগুলো কিন্তু হাত বদল করতে হয় আমাদেরকে। তা আপনার যে প্রথম যে কোশ্চেনটা আছে, এবং আমি আরেকটা বিষয় বলতে, যে তৃতীয় যে বিষয়টা আছে যেটা আমরা বলে থাকি পলিসি এনাবলার্স, যারা আসলে পলিসিটা কিভাবে দিচ্ছে। যেমন আমরা কোভিড কালীন দেখেছি যে আমাদের ইমিডিয়েট ট্রান্সফারের জন্য যখন সাপ্লাই চেইন ডিসরাপশন হয়েছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে পোস্টাল অথবা অনেক সময় ট্রেন দিয়েছে, অথবা সেখানে ট্রান্সপোর্টেশন কস্টকে কমিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা হচ্ছে মূলত পলিসি এনাবলার, যারা পলিসি মেকারসরা কাজ করে থাকে, যেটা ডক্টর রুহুল আমিন তালুকদার ভাই বললেন, অনেকগুলো পয়েন্ট অত্যন্ত রিলেভেন্ট। এই যে অনেকগুলো পার্টিজ এখানে ইনভলভ, এবং দেখেন পুরো অংশটাই কিন্তু আসলে প্রাইভেট সেক্টর। তার মানে হচ্ছে এক হাত থেকে যখন আরেক হাতে বদল হচ্ছে, সে তার টাকা ইনভেস্ট করছে এবং সেই টাকা থেকে সে কিন্তু তার রিটার্ন ওভার ইনভেস্টমেন্ট বা যেটা আমরা বলে থাকি লাভ, সেটা কিন্তু তাকে করতে হচ্ছে। এখন যেহেতু পণ্য এক জায়গায় উৎপাদন হয়, ভোক্তারা অন্য জায়গায়,
প্রশ্ন হচ্ছে যে আমাদের, যেটা আমি স্কেল শব্দটা বলেছিলাম, যে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক বা উৎপাদক যারা আছে তারা কি সেই ক্যাপাসিটিটা আছে যে তারা আমাদের ভোক্তার কাছে পৌঁছে দিবে? আমি জাস্ট সহজভাবে, আমার দূরে নয়, আমি ঢাকাতে আমার প্রায় 220 মিলিয়ন কনসুমার্স আছে যারা কিন্তু একেবারেই কনসুমার 100%। তো তারা যখন খাবে, তাদের কাছে পণ্যটা এখন দিনাজপুরে ঠাকুরগাঁতে যেটা উৎপাদন হচ্ছে, যেটা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে উৎপাদন হচ্ছে, কৃষকরা পৌঁছাইয়ে দিতে পারছেন না। স্বাভাবিকভাবেই কেউ একজন মাঝে এই সার্ভিসটা প্রোভাইড করতে হচ্ছে, এবং সেটার জন্য হচ্ছে মার্কেট অ্যাক্টর বা মিডলম্যান। অনেক সময় আমরা বাংলায় মধ্যস্বত্বভোগী একটা নেগেটিভ পারসেপশন থেকে কথাটা বলে থাকি। আপনি ইমাজিন করেন যে মধ্যস্বত্বভোগী কেউ নেই, তারা এই সার্ভিসটা প্রোভাইড করতে পারছে না, ফার্মার্সদের সেই ক্যাপাসিটি নাই। 80-90%, মানে আমাদের দেশে প্রায় 12-13 কোটি লোকজন আছে যারা কৃষির সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভ আছে। এখন এই প্রোডাকশনটা আসলে কনসুমারের কাছে আসবে কিভাবে? সেই জায়গায় কিন্তু মধ্যস্বত্বভোগীটা তারা সেই সার্ভিসটা দিচ্ছে। এখন আপনি যেটা বলেছেন যে দাম বেড়ে যাওয়ার যে বিষয়টা, এখন আপনি যখন এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে, আমি যে পয়েন্টগুলো আগে বলেছি আর কি, তার দুটা বড় কম্পোনেন্ট আমরা বলে থাকি, যে তার মার্কেটিং কস্ট বা বিপণনের বা ট্রান্সফার কস্ট যেটা আছে সেটা ইনভলভ হচ্ছে। যেমনটা পরিবহন তাকে বহন করতে হচ্ছে, তাকে লেবার বহন করতে হচ্ছে, তাকে ওয়েস্টেজটা তাকে বহন করতে হচ্ছে, তাকে যদি সে ফাইন্যান্সিয়াল বা ক্রেডিট যদি নিয়ে থাকে, লোন নিয়ে যদি তার এই ব্যবসাটা করে থাকে, সেটার জন্য তাকে কিন্তু ইন্টারেস্ট দিতে হচ্ছে। এমন অনেকগুলো জায়গায় কিন্তু স্টেপ স্টেপ ওয়াইজ আপনার এই খরচটা বাড়তে থাকে, এবং আপনি যে টাকায় কিনলো তার সাথে যদি মার্কেটিং খরচটা যোগ করা হয়, তাহলে সেই টাকাটা হচ্ছে, যে টাকা কিনলো প্লাস মার্কেটিং খরচ, সেটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট। এখন ওই ইনভেস্টমেন্টের উপরে কিন্তু তার একটা রিটার্ন দরকার, তাই না? এখন রিটার্নটার ক্যালকুলেশনটাতে এখন বাজারে মার্কেট রেট আছে আপনার ব্যাংকে গেলে, যেটা 8 বা 9%, কোভিড এর একটু এদিক সেদিক হয়েছে কোভিডকালীন সময়ে। তাহলে স্বাভাবিকভাবে যে ইনভেস্ট করছে সে দেখছে যে তার অপরচুনিটি কস্ট যেটা হতো সেটা থেকে সে বাড়তি রিটার্ন হচ্ছে কিনা তার যে টাকাটা ইনভেস্ট করছে। এখন এইভাবে যত হাত বদল হচ্ছে, ততই কিন্তু দেখা যাচ্ছে খরচটা যেহেতু অ্যাড হচ্ছে, আলটিমেটলি যে এন্ড ইউজার্স বা কনসুমার লেভেলে প্রাইসটা এসে বেড়ে যাচ্ছে। তার মানে প্রশ্নটা দাঁড়াচ্ছে, যেটাকে আমরা বলে থাকি যে প্রোডিউসার শেয়ার ইন কনসুমার টাকা, যে কনসুমার আমরা কত টাকা দিয়ে কিনে খাই এবং তার আলটিমেটলি প্রোডিউসার কতটা পায়। আমাদের কৃষি পণ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো জায়গায় 60 থেকে 62-63%-এর বেশি কিন্তু সেটা হয় না, বাকি 40% কিন্তু অ্যাড হচ্ছে। এটাতেও অনেক সময় আমরা বলে থাকি যে ভ্যালু এডিশন বাই সার্ভিস। আচ্ছা, এই জায়গাটায় আমি একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই, যে এমন কোন মেকানিজম কি করা যায় যারা প্রোডাকশনে আছে, প্রোডিউসার যারা, তারা যে কস্টে প্রোডাকশনটা করছে, অনেক সময় দেখা যাচ্ছে তাদের ওই পণ্যটা ওই প্রোডাকশন কস্টই উঠছে না, তাতেই তাদের ছেড়ে দিতে হচ্ছে। তাদের প্রোডাকশন কস্ট উঠে তাদের যদি কিছু লাভ হয়, তাহলে তারা প্রোডাকশনে উৎসাহিত হয়। এই জায়গাটায় কিছু করার আছে কিনা? জি, আমিও সেই প্রশ্নটা আসছিলাম মহাপরিচালক মহোদয়, থ্যাংক ইউ, সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছেন। সেইটাই হচ্ছে রুল অফ কমিউনিটি এঙ্গেজমেন্ট। আমি পরের অংশতে আসছিলাম আর কি, যে এই জায়গাটাতে এখন আপনার ওয়ান অফ দ্য ওয়েজ যেটা আছে, যে অনেক সময় আমরা বলছি যে কৃষকরা যদি সরাসরি আপনার ভোক্তার কাছে পণ্যটা পৌঁছে দিতে পারতো, তাহলে কিন্তু মাঝে যে খরচটা যোগ হতো না। তাহলে তখন দেখা যেত যে যারা ভোক্তা আছে তারা কম দামে সেটা কিনে খেতে পারতো এবং উৎপাদক কিছুটা বেনিফিটেড হতো। যেহেতু মাঝে অনেকগুলা স্টেপ অ্যাড হচ্ছে, অনেকগুলো লেয়ার হচ্ছে, আলটিমেটলি সেটা দাম বেড়ে যাচ্ছে। এবং যেটা প্রশ্নটা আমি বললাম যে কৃষকরা তার 60 বা 62%-এর বেশি পাচ্ছে না। এখন আমরা যদি এই জায়গায় লেয়ারটাকে কমিয়ে দিতে পারছি, আমরা কিন্তু কোনোভাবে, তার আগে আরেকটা বিষয় আমি বলে নিচ্ছি, কোনোভাবে আন্ডারমাইন করার সুযোগ নেই যে আমরা কিন্তু এই মিড লেয়ারে প্রোডিউসার এন্ড কনসুমার মাঝের লেয়ার গুলোতে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে, প্রচুর পরিমাণে সেখানে কিন্তু যে ইকোনমিতে কিন্তু অ্যাড হচ্ছে। এখন কোশ্চেনটা হচ্ছে যে সেটা কতটা ইনক্লুসিভ, কতটা ব্যালেন্স ওয়েতে, যে সেটা কি আলটিমেটলি মধ্যস্বত্বভোগী যেটা বলছি আমরা বা মিডলম্যান মার্কেট অ্যাক্টরস
তাদের হাতেই চলে যাচ্ছে এবং কনসুমার বেশি টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে, কিন্তু যে প্রডিউসার সে যেই টাকা দাম পাওয়ার কথা সেইটা পাচ্ছে না। এখন আপনার যে প্রশ্নটা বলেছেন মহাপরিচালক মহোদয়, সেই জিনিসটা হচ্ছে যে যেহেতু কৃষি পণ্যর বিষয়টা হচ্ছে একটা সিজনাল, এবং বাজারটা কিভাবে কাজ করে, আসলে বাজারে যখন কৃষি পণ্যের সরবরাহ বেশি থাকবে তখন কিন্তু ডিমান্ড কম হবে, স্বাভাবিকভাবে আপনার দামটা পড়বে, যেটাকে এক্সেস সাপ্লাই বলি। উল্টাটা হবে দেখবেন যখন সিজনের বাইরে, তখন কিন্তু আবার দামটা বেড়ে যায়, কিন্তু তখন আবার প্রডিউসার যারা সেটা বিক্রি করতে পারছে না কারণ তাদের সাপ্লাই নেই। এখন এই জায়গাটাই হচ্ছে রুল অফ কমিউনিটি এঙ্গেজমেন্টের একটা বিষয়, এই জায়গায় কাজ করানো সম্ভব। যে অনেক কৃষি পণ্য আছে, কেন কৃষকরা আসলে উৎপাদনের পরপরই তারা বাজারে সবগুলো নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে। এর কারণটাও আরেকটা আছে যে স্কেল অফ প্রডিউসার্স, যে যারা স্মল স্কেল প্রডিউসার্স বলে, তারা দেখা যাচ্ছে যে কৃষি পণ্য কিনে পরবর্তী সময় আবার সেটা ধরে রাখা, সেটা এককভাবে কিন্তু সম্ভব হচ্ছে না, সম্ভব নয়। অনেক কৃষি পণ্য আছে যে সেটা তাকে ইমিডিয়েটলি বিক্রি করে দিতে হবে, কারণ নেচার অফ কৃষি পণ্য বা পেরিশেবিলিটির নেচারের জন্য সেই কাজটা। এখন যেগুলা কম পেরিশেবল, সেখানে কিন্তু কমিউনিটি এঙ্গেজমেন্ট একটা বিগ রোল প্লে করতে পারে। কমিউনিটি এঙ্গেজমেন্ট বলতে কি বুঝে থাকি আমরা, অনেকগুলো স্টেপস আছে কমিউনিটি এঙ্গেজমেন্টের, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি হচ্ছে যে সেম গ্রুপ অফ পিপল একসাথে একটা কমন গোল অ্যাচিভ করার জন্য কাজ করবে, এবং সেটার জন্য কিন্তু আমাদের বিভিন্ন নামে কিন্তু বিভিন্ন সরকার বা বেসরকারি যে অর্গানাইজেশন গুলো আছে তারা কিন্তু কাজ করে থাকে, প্রডিউসার্স গ্রুপ, ফার্মার্স ফিল্ড স্কুল, বিভিন্ন নামে। এবং সেই জায়গায় কিন্তু কালেকশন পয়েন্ট, এগ্রিগেশন সেন্টার বা এগ্রিগেশন পয়েন্ট, আবার অনেকগুলো আমরা জেনেছি যেটা কৃষকের জানালা, ফার্মার্স মার্কেট, ডিফারেন্ট অপশনস, এগুলা কিন্তু কাজ করে থাকে। এখন ছোট্ট একটা পয়েন্ট, যদি সেই জায়গাটায় করতে হয় যে আমি যদি বাজারে বিক্রি না করলাম, আমি যদি প্রোডাক্টটা ধরে রাখি, এখন অনেক সময় সেটা আবার নির্ভর করে প্রোডাক্টটা আমার কি ধরনের, বেশি পেরিশেবল হলে তখন যদি আমি কমিউনিটি পিপল, যেহেতু ইন্ডিভিজুয়াল লেভেলে আমি ভেরি স্মল স্কেল, আমার ক্যাপাসিটি একটা ইস্যু, সেই জায়গায় যদি আমার ফার্মার্স যারা আছে তারা যে সারপ্লাস প্রোডাকশনটা আছে, ইটস নট যে পুরাটাই সে ধরে রাখবে, কারণ তার সেই ক্যাপাসিটি থাকবে না, তার কিছু একটা অংশ, বিশেষ করে ফ্রুটস এবং ভেজিটেবলস এর ক্ষেত্রে অনেক সময় সম্ভব, অন্যগুলোর ক্ষেত্রে হয়তো নয়, যে তারা কিন্তু লোকাল লেভেলের যে প্রসেসিং টুল আছে, আপনি যদি আমের ক্ষেত্রে বলা হলো ফর এক্সাম্পল, অনেক সময় পিকেল বানানো হয়, ফ্রুটস থেকে বিভিন্ন কিছু করা যেতে পারে, তাই না? এগুলা যদি কমিউনিটি লেভেল পিপলরা করে, তাহলে কিন্তু বাজারে ওই সময়টার সাপ্লাইটা কমিয়ে দেওয়া সম্ভব। আর কমিয়ে দিলেই কিন্তু বাজারে প্রাইসটা বাড়বে, এবং তারা নিজেরা যারা সাপ্লায়ার মানে কৃষক বা প্রডিউসার, তারাও কিন্তু একটা বেটার দাম পাবে। তাহলে সেই জায়গায় কিন্তু রুল অফ কমিউনিটি এঙ্গেজমেন্ট যেটা আমরা বলছি টু এনহান্স ফুড সাপ্লাই চেইন, সেটা কিন্তু সম্ভব। এবং এইটা যদি প্রত্যেকটা স্টেপে করা হয়। আরেকটা বিষয় আছে যেটা আমি জেনে থাকি, যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে গত সপ্তাহে আমার একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনার আমাদের বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে আমরা যশোরে একটা ভেজিটেবলস ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেছিলাম। সেই জায়গায় হচ্ছে যে কৃষক সে তার প্রতিনিধি দিয়ে একজনকে একটা এগ্রিগেশন সার্ভিস, তার মানে এগ্রিগেটরকে নিয়ে এসে কৃষক তার প্রতিনিধি দিয়ে একজন কৃষক সবার পক্ষে হয়ে সেটা বাজারে নিয়ে বিক্রি করে। এবং তখন কি হয়, সেই জায়গায় অনেকগুলো জিনিস কিন্তু আমরা অ্যাপারেন্টলি দেখতে পারি যে কোনো ডিপ অ্যানালাইসিস ব্যতীত সাধারণ নাই, যে আমার যদি 10 জন কৃষককে বাজারে যেতে হয় তাহলে কিন্তু তার টাইম স্ট্রেস তৈরি হচ্ছে। সেখানে 10 জনের পক্ষে যদি একজন যে সেটা বাজারে বিক্রি করে, তাহলে কিন্তু তার টাইম সেভ করা যাচ্ছে। আপনার স্মল স্কেল প্রোডাকশন, যেহেতু আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট মার্কেটিং এর স্টেজে একটা বড় কস্ট, সেই জায়গায় তখনও কিন্তু স্কেল অফ ট্রান্সপোর্টেশন কস্টটা থাকে না যদি ইন্ডিভিজুয়াল ফার্মার সেটা বাজারে নিয়ে যায়। তখন যদি একটা গ্রুপ অফ ফার্মার কালেকটিভ ওয়েতে সেটা বাজারে নিয়ে যায়, তাহলে কিন্তু তার কস্ট অফ প্রোডাকশন কস্ট অফ মার্কেটিং বা ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু সেটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। আরেকটা যেটা হয় আমাদের দেশে দেখা যায় অনেক সময় মার্কেট মেকানিজমটা এমন কাজ করে যে স্মল স্কেল হলে বিষয়টা এমন তার কাছে গিভেন, যেটা আমাকে বাজারে বিক্রি করতে হবে, নেগোসিয়েশন ক্যাপাসিটিটা রিলেটিভলি পুয়ারার হয়ে থাকে, উইকার হয়ে থাকে। সেই জায়গায় যদি 10 জনের কমোডিটি নিয়ে বাজারে একসাথে বিক্রি করা যায়, তখন কিন্তু তার নেগোসিয়েশন ক্যাপাসিটিটা বেটার হয়, এবং ফলে দেখা যাচ্ছে যে অনেক সময় তারা বেটার প্রাইস পায়। তো এইভাবে যদি কাজগুলো করানো যায়, তাহলে কিন্তু প্রডিউসার একদিকে বেনিফিটেড হচ্ছে, আরেকদিকে কিন্তু কনসুমারও কম দামে সেটা খেতে পারছে। এইটা কি আমরা বলে থাকি অনেক সময় যে ইনক্লুসিভ, যারা পার্টিতে থাকে কেউ আসলে
কম বেনিফিট পাবে সেটা হবে না, সবাই আসলে তার রিজনেবল বেনিফিট পাবে। তারপরে যে বিষয়টা বলেছিলেন যে যেটা যে প্রথম অংশটাতে আমি এবার একটু যাই যে কিভাবে কমানো যায়, এই জায়গা থেকে দেখা যাচ্ছে কিন্তু আপনি মাঝে থেকে যে লেয়ার আছে, নাম্বার অফ লেয়ার্স বা যেটা মার্কেট অ্যাক্টর, সেইটাকে যদি কমিয়ে নিয়ে আসা যায়, কিন্তু তাদেরকে অ্যাবসলিউটলি উঠিয়ে দিয়ে এই জায়গাটা পৌঁছানো আমাদের জন্য অনেক সময়ের বিষয় এবং সেটা সম্ভব নয়। কারণ আমাদের কৃষিটা কিন্তু এখনো কমপ্লিটলি, বিশেষ করে শস্য কৃষির ক্ষেত্রে এটা কমার্শিয়ালাইজড কৃষি নয়। এখানে স্মল স্কেল প্রডিউসার আছে, তারা তার ঘরের খাবার এবং তারা বাজারের জন্য বিক্রি করছে, তারা উৎপাদন করছে, বিক্রি করছে। সেই জায়গায় যদি মাঝে এই ধরনের প্রক্রিয়াগুলোর মাধ্যমে যে নাম্বার অফ লেয়ার্স যদি কমানো যায় বা নাম্বার অফ মার্কেট অ্যাক্টরস, তাহলে অ্যাক্টরস যত বেশি ইনভলভ হচ্ছে তার কারণে যে কস্ট ইনভলভ হচ্ছে, তার নিজস্ব ব্যক্তি বেনিফিট বা রিটার্নের বিষয়টা আছে, সেটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। তাহলে কিন্তু অনেক সময় আপনার যে যে দুই পক্ষই, যে প্রডিউসার এবং কনজিউমার, এই পক্ষের কিন্তু ভালো একটা বা রিজনেবল বা আমরা রিউমারেটিভ প্রাইস যেটা বলে থাকি সেটা কিন্তু করা সম্ভব। এবং এইটার সাথে জড়িত যদি একেবারে ইনস্টিটিউশনাল লার্জ স্কেলে নাই, যেটা রুহুল আমিন তালুকদার ভাইও বলেছেন, আমিও একইভাবে বলছি, বাংলাদেশে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ, কিন্তু সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা প্রচুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কিন্তু এই কাজগুলো করে থাকে, যে তারা অনেক সময় কালেকশন পয়েন্ট, তারপরে হচ্ছে এগ্রিগেশন পয়েন্ট, এগুলা করে থাকে এবং কমিউনিটির মাধ্যমে সেই কাজগুলা করা হয়ে থাকে। তবে সেই জায়গায় অনেক সময় ইস্যু হয়ে থাকে যে ট্রাস্ট একটা ইস্যু, যখন কমিউনিটি এঙ্গেজমেন্টের কথা আমরা বলি, যে 10-15 জন বা 20 জন যখন একসাথে হয়ে কাজ করে থাকে, সেখানে কোনো ধরনের ইন্ট্রুশন হয় কিনা অ্যামং দ্য পার্টিসিপেন্টস বা কমিউনিটি যে মেম্বার্স আছে তাদের ভিতর ট্রাস্ট ইস্যুটা হয় কিনা। তো এখন যে ওই জায়গাটা হচ্ছে যে কমিউনিটি যদি তার যে আলটিমেটলি কমিউনিটি এঙ্গেজমেন্টের লাস্ট স্টেপকে আমরা বলে থাকি শেয়ার্ড লিডারশিপ, ওই জায়গাটা নিয়ে যদি কাজ করা যায়, এখন আমি 20 জন থেকে একজনকে আমি সিলেক্ট করলাম, আমাদের 20 জনের পছন্দের মতো করে করা, টাইম টু টাইম রিভিউ করা, যেটাকে আমরা অনেক সময় কাস্টমাইজেশনটা শব্দটা বলে থাকি, সেই কাজটা করা গেলে কিন্তু দেখা যাবে যে ট্রাস্ট ইস্যুটাকেও মিনিমাম পর্যায়ে নিয়ে আসা সম্ভব। এবং এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু অনেকটাই আপনার যে ইনক্লুসিভ করে নেওয়া এবং কৃষকদেরকে বেনিফিটেড করা সম্ভব। আমি জানি না দুটো প্রশ্ন আমি বেশি সময় নিয়ে নিচ্ছি কিনা। লাস্ট প্রশ্নটা তাজবিরুল ইসলাম, আমি মিস করলাম না তো? লাস্ট আরেকটা প্রশ্ন ছিল আপনার দিক থেকে। আমি বলতেছিলাম যে স্যার, তাহলে আমাদের এখন সরকারের কাছে আমরা কি ধরনের মানে আমরা কি করলে আমরা এই ইয়েটা কমায় ফেলতে পারবো? আমাদের যে লম্বা চেইন আছে, এটা আপনি অনেকগুলো সমাধানের কথাই বললেন, তো হোয়াট পলিসিস ক্যান উই রেকমেন্ড টু দ্য গভর্নমেন্ট টু অ্যাডপ্ট ফর ফিউচার ইন্টারভিউ? এটা জি, এটা যদি আমি তিনটা বিষয় একসাথে ব্লেন্ড করি, কোয়ালিটি যেটা আগে বলেছেন আমাদের মহাপরিচালক মহোদয় বলেছেন, এবং সেফটির কথাটা যদি বলে থাকি, সরকার দিক থেকে অনেকগুলো ইনিশিয়েটিভের কথা কিন্তু ইতিমধ্যে বলেছে, আমরা দেখেছি কোভিড এর এই সময়টাতে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে তারা। কৃষকের জানালা, তারা ফার্মার্স মার্কেট, আমিও ব্যক্তিগতভাবে অনেকগুলো জায়গায় কানেক্টেড ছিলাম, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং যেহেতু ওই বিষয়গুলো হ্যান্ডেল করে থাকে, তারা কিন্তু সেই কাজটা করেছে যাতে এই সমস্যাগুলোকে কমিয়ে নিয়ে আসা সম্ভব হয়। তবে আপনি যেটা বলেছেন, গভর্নমেন্টের যেটা আছে ন্যাশনাল ফুড পলিসি বা তার প্ল্যান অফ অ্যাকশন, ন্যাশনাল এগ্রিকালচার পলিসি তার প্ল্যান অফ অ্যাকশন, এই সমস্ত ডকুমেন্ট গুলোতে কিন্তু এটাকে এমফাসাইজ করা হচ্ছে। এবং সেই জায়গায় প্রচুর যে আপনার এগ্রিগেশন বা কালেকশন পয়েন্টের মাধ্যমে কিভাবে আপনার প্রোডাক্টকে দ্রুত কনজিউমারের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং সেটা যদি করা সম্ভব হয়, তাহলে কিন্তু আপনার মাঝের যে লেয়ারটা, এই জায়গাটায় আবার আসা হচ্ছে, কারণ আপনার আনসারটা এদিকে যাচ্ছে, যে প্রশ্নটার আনসারটা এদিকে যাচ্ছে, যে এই লেয়ারটা কমানো কিভাবে যেতে পারে। তো সেইটা যদি করা যায়, যখন এগ্রিগেশন করা হলো, সেন্টার করা হলো, যখন কমিউনিটি পিপলকে, যে প্রডিউসার্সকে তাদেরকে একসাথে করা হলো, এখন তারা যদি যেটা অনেক সময় আছে যে এখন আমাদের সুপার মার্কেট গুলোতে সেই সার্ভিসটা নিয়ে থাকে বা দিয়ে থাকে, যদিও আমাদের মিক্স এভিডেন্স বা মিক্স ইনফরমেশন আছে, অনেক সময় আমরা মিডিয়াতে ভিন্নভাবেও দেখে থাকি, যে আপনার কন্ট্রাক্ট ফার্মিং আছে। এখন যারা আলটিমেট, আপনি তো কমপ্লিটলি শুধু ভোক্তা আর শুধু উৎপাদক, এই অবস্থাটা যে নাই একেবারে নয়, এটা কিন্তু আছে, যেটাকে আমরা বলে থাকি আসলে
ভ্যালু চেইন বা বিপণন চ্যানেল, যে অনেকগুলা রুটেই কিন্তু যখন প্রোডাক্ট হয় সেটা মার্কেটেড হয়ে থাকে, কিন্তু সেই জায়গায় সেই পরিমাণটা শতকরার দিক থেকে হলে অনেক কম। তো সেইটা হচ্ছে অনেকগুলো হাত দিয়ে আলটিমেটলি যেয়ে থাকে, তাই না? এখন কন্ট্রাক্ট ফার্মিং, সেই জায়গায় কিন্তু যে সুপার মার্কেট সেও কিন্তু তখন এই জায়গায় ইনভেস্ট করছে, প্রাইভেট সেক্টর, তাকে বিজনেস করতে হবে। এখন কন্ট্রাক্ট ফার্মার্স এন্ড সুপার মার্কেট, তাদের ভিতরে কন্ট্রাক্ট হচ্ছে যে কৃষক তার এই রিকোয়ারমেন্ট গুলোকে দেওয়া হলো, এই কোয়ালিটি অফ প্রোডাক্টস তারা উৎপাদন করবে, ওই জায়গায় সুপার মার্কেট সেটা নিয়ে আসবে, দেন কনসুমারের কাছে চলে যাবে, সেটা হাউজহোল্ড লেভেল কনসুমার হোক বা প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল কনসুমার্স হোক, সেটা হবে। তাহলে কিন্তু মাঝে অনেকগুলো লেয়ার কমে যাচ্ছে, রাইট? সেই জায়গাটায়, এবং সেই জায়গায় কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কোয়ালিটিটা মেনটেন করা যাচ্ছে, শুধু উৎপাদন পর্যায়ে না, কারণ একটা জিনিস পণ্য যখন উৎপাদন হয়, উৎপাদনের পর্যায়ে যেমন কোয়ালিটিটা ডেস্ট্রয় হতে পারে, ড্যামেজ হতে পারে, সেটা কিন্তু পরবর্তী সময়ে পোস্ট প্রোডাকশনের পর থেকে এন্ড ইউজারের কাছে আসা পর্যন্ত কিন্তু ড্যামেজ হতে পারে। সেগুলাতে অনেক সময় মাইক্রোবস বা আমরা যেটা বলে থাকি ফিজিক্যাল কন্টামিনেশন হচ্ছে, বায়োলজিক্যাল অথবা কেমিক্যাল কন্টামিনেশন হচ্ছে, এই কাজগুলো কিন্তু মাঝে হয়ে থাকে, তাই না? তো এখন যখন সুপার মার্কেট যদি কন্ট্রাক্ট ফার্মারদের সাথে কাজ করে থাকে এবং কন্ট্রাক্ট ফার্মারদেরকে যদি দেওয়া হয়ে থাকে যে এই হচ্ছে আমার স্পেসিফিকেশন, এই ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আমি চাই। আমাদের দেশে কিন্তু মনে রাখবেন যে 17 কোটি কিন্তু ভোক্তা, আমাদের ডোমেস্টিক বা ইন্টারনাল মার্কেটটা কিন্তু অনেক বড়, এবং সেই জায়গায় এখন যে সুপার মার্কেট গুলোর যে রেগুলেশন এখন হচ্ছে, প্রচুর পরিমাণ আউটলেট তৈরি হচ্ছে এবং সেখানে আমাদের কনসুমার যাচ্ছে। কোভিড কালীন সময়টাতে একটু ভিন্ন এক্সপিরিয়েন্স, বাট আমরা যদি কোভিড পূর্বের কথাটা দেখে থাকি, প্রচুর পরিমাণ, কারণ আমরা মিডল ইনকাম কান্ট্রির দিকে যাচ্ছি, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, আমাদের আরবানাইজেশন হচ্ছে, আমাদের ফিমেল এমপ্লয়মেন্ট, উইমেন এমপ্লয়মেন্টটার রেটটা অনেক বাড়ছে। ফলে কিন্তু আমাদের অনেক সময় আমরা কোয়ালিটি জিনিস চাচ্ছি, এবং আমাদের সেই ক্ষেত্রে প্রিমিয়াম প্রাইস যেটা আছে সেটাও কিন্তু আমরা পে করতে রাজি আছি এবং করছি। আপনি দেখবেন যে সুপার মার্কেট গুলোতে যান, প্রচুর লোক আছে, আমরা সেটা কিনে নিতে চাই। এটা দিয়ে আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের ইন্টারনাল ডোমেস্টিক মার্কেট ডিমান্ড কিন্তু আছে। এখন সেই জায়গায় প্রডিউসার যদি সেটা উৎপাদন করতে পারে একটা কোয়ালিটি প্রোডাক্ট, এন্ড যারা সুপার মার্কেট ওনার আছে, ওই কোম্পানি বা প্রাইভেট সেক্টর আছে, তাদের ভিতরে যদি একটা বেটার নেগোসিয়েশন হয়, তারপরে কিন্তু সেই জায়গাটা অনেকটাই ওই লটটাকে কমিয়ে নিয়ে আসা সম্ভব। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং এ দীর্ঘদিনের এই বিষয় নিয়ে গুলোতে কাজ করতে, যে আপনার কমপ্লিটলি মিডলম্যান ব্যতীত আমাদের কৃষি পণ্য বাজারজাতকরণ করা এর সময়টা এখনো আসেনি, এবং সেটা দীর্ঘ সময় লাগবে। আমাদের কমপ্লিটলি যদি কৃষি পণ্যের উৎপাদনটা কমার্শিয়ালাইজ হয়, যে যারা উৎপাদক তারা শুধুমাত্র বাণিজ্যিকীকরণ বা বাণিজ্যিকভাবে বিক্রির জন্য তারা উৎপাদন করবে, ওই সময়টায় হয়তো আমরা ভাবতে পারবো, অথবা আমরা যেখানে আছি কনসুমাররা বা ডিফারেন্ট স্টেজে যারা অ্যাক্টরস আছে, তারা অনেক বেশি আন্ডারস্ট্যান্ডেবল হবে, তাদের অ্যাওয়ারনেস তৈরি হবে, সেই জায়গাটায় কিন্তু তখন সম্ভব হবে। কিন্তু এই জায়গাটাতে একেবারেই সম্ভব নয়। তারপরেও এই অংশটা যদি এমফাসাইজ করা যায় যে পলিসি মেকারদের ক্ষেত্রে, যদিও সেই জায়গাটাও কিন্তু আমাদের মিক্স এভিডেন্স আছে। অনেক সময় আমরা দেখি যে আমাদের কন্ট্রাক্ট ফার্মিং যে আইডিয়াটা, আমি একটু ব্যাকে যাচ্ছি, কন্ট্রাক্ট ফার্মিং যে আইডিয়াটা আমাদের দেশে আসছে, যে আফতাব বহুমুখী ফার্ম লিমিটেড প্রথম তারা শুরু করেছিল, যেটা ব্রয়লার মিট প্রোডাকশনের মাধ্যমে, এবং সেই জায়গায় দেখা গিয়েছিল যে একটা সময় যে কন্ট্রাক্টি এবং কন্ট্রাক্টর তাদের ভিতরে সাইনিং হচ্ছে, তাদের ভিতরে তাদের ক্লজ গুলা বলে দেওয়া হচ্ছে, কিন্তু পরে দেখা যাচ্ছে আবার সেটা অনেক সময় তারা আসলে সেটা কমপ্লাই করছে না, অনেক সময় ব্রিচিং করছে তারা এইভাবে, যে তখন দেখা যাচ্ছে যে মার্কেট প্রাইস বেড়ে যাচ্ছে, যে কন্ট্রাক্টের যে প্রাইসটা আছে কৃষকরা তখন সেটা দিচ্ছে না, অথবা তার উল্টাটা ঘটছে, যে যখন মার্কেট প্রাইস অনেক কমে যাচ্ছে তখন যারা কন্ট্রাক্টর আছে যেমন সুপার মার্কেট তারা দিচ্ছে না। তো সেই জায়গাটা আমরা অনেক সময় বলে থাকি যে এমন একটা এনফোর্সমেন্ট ক্লজ থাকা উচিত, এবং এইটার মাধ্যমে কিন্তু এই যে আমাদের অনেকটা প্রবলেম আছে, যে প্রবলেমটার কথা আমরা সবাই বলে থাকি, যে কৃষক উৎপাদন করছে কিন্তু তার দাম পাচ্ছে না, এই জায়গাটা কিন্তু অনেকটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। যে আমি তাহলে এখন থামছি, যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে, ফলো আপ কোশ্চেন, আমি রেসপন্ড করতে আইল বি ভেরি হ্যাপি। জি স্যার, ধন্যবাদ। আমরা আপনার আলোচনার ভেতর থেকে আসলে অনেক মৌলিক কিছু বিষয় উঠে আসলো, যে এখনো পর্যন্ত বাংলাদেশের
মানে আমাদের যে সাপ্লাই চেইনের যে মানে বর্তমান কন্ডিশন, এটাতে আমরা এখনো পর্যন্ত মানে কমপ্লিট ডিজিটালাইজেশনের দিকে আমরা যেতে পারবো না, বা আমরা কমপ্লিটলি মানে কৃষি পণ্যের কমার্শিয়ালাইজেশনের যেতে পারবো না। এটার সাথে হয়তো অনেক অনেক বিষয় জড়িত থাকতে পারে, যেমন শিক্ষা একটা বড় বিষয় আমাদের, মানে সামাজিক অর্থনৈতিক অবস্থাটা একটা বড় বিষয় আমাদের, মানে ট্রেনিং, আমাদের অন্যান্য অপরাপর অনেক বিষয় জড়িত আছে। আমরা স্যার আপনার কাছে আসবো আবার। তো আমরা এখানে আসার আগে স্যার একটু এবিএম ওয়াহিদুর রহমান স্যারের কাছে আসতে চাই। উনি ডিস্ট্রিক্ট ট্রেনিং অফিসার, এখন আছেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন মুন্সিগঞ্জে। আর কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি শুনতে স্যার, পাচ্ছি। জি স্যার, অনেকক্ষণ ধরে আলোচনা চলছে আমাদের, আপনিও ছিলেন স্যার। আমি একটু আপনার কাছে অন্য একটা দিক থেকে স্যার একটু অ্যাপ্রোচ করতে চাচ্ছি যে আমরা দেখি যে মানে আমাদের এখানে শিক্ষার হার যত বৃদ্ধি পাচ্ছে, মানে মানে তত কিন্তু গ্রামের যারা ছেলে মেয়ে তারা কিন্তু কৃষি পেশার সন্তান হলেও তাদের বাবা মা হয়তো কৃষক, তারা কিন্তু কৃষি পেশা ছেড়ে শহরের দিকে চলে আসতেছে। ফলে তারা তাদের যে মানে পারিবারিক পেশা মানে কৃষি পেশা, এটাকে কিন্তু তারা সরে এসে চাকরি বা ব্যবসা অন্য কিছু করছে। তো এখানে একটা সাধারণ প্রশ্ন আসতেই পারে যে হয়তো গ্রামে বা আমাদের যে মানে ওই অঞ্চলগুলোতে মানে কৃষকের সংখ্যা ধীরে ধীরে কমছে, আবার একই সাথে মানে মানে উদ্যোক্তারও কিন্তু জন্ম হচ্ছে, মানে নতুন নতুন কৃষি পণ্য উদ্যোক্তা, এদেরও মানে নতুন একটা উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরে, বেশ কিছু বছর ধরে। এদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জায়গা থেকে যে তারা তরুণ উদ্যোক্তা, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, আদিম যারা ছিলেন, এদের সংখ্যা কমে যাওয়া, এই সবকিছু মিলে স্যার কৃষি, আপনারা স্যার যারা মানে কৃষকদের ট্রেনিং দিচ্ছেন বা কৃষি উদ্যোক্তাদের ট্রেনিং এর সাথে জড়িত রয়েছে, তারা কিভাবে ভাবছেন স্যার এই ব্যাপারটা সাপ্লাই চেইনের পার্সপেক্টিভ থেকে? হ্যাঁ, ধন্যবাদ তাজবীর, আমাকে সংযুক্ত করার জন্য। আমি আসলে গতকালই আমি জেনেছি যে আমাকে এই ধরনের একটা ওয়েবিনারে যুক্ত হতে হবে। আপনি ঠিকই বলেছেন যে আমাদের কৃষকরা তাদের সন্তানেরা কৃষি পেশায় আসছে না, এটা কথাটা কিন্তু বাস্তব। তারপরও এর মধ্যেও আমরা কিছু কিছু আশার আলো দেখছি। আমাদের বিশেষ করে তরুণ তরুণ একটা প্রজন্ম, তারা আস্তে আস্তে কৃষি থেকে ঢুকছে। এটা এটা বলবো যে আমাদের মিডিয়ার এখানে একটা বড় ভূমিকা আসলে আছে। আমাদের যে বিভিন্ন কৃষি প্রোগ্রাম গুলো আমাদের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এটা দেখে কিন্তু আমাদের অনেক তরুণ উদ্যোক্তা আস্তে আস্তে কৃষি থেকে ঝুঁকছে। তো আমি মনে করি যে আমাদের তো আসলে অনেক প্রশিক্ষণ প্রোগ্রাম আছে। এছাড়া আমাদের সরকারের যে অন্যতম একটা লক্ষ্য যে আমাদের কমার্শিয়াল এগ্রিকালচার, আমরা কমার্শিয়াল বাণিজ্যিক কৃষির দিকে যাচ্ছি, আমরা কৃষি যান্ত্রিকরণের দিকে যাচ্ছি। তো আমরাও আমাদের বিভিন্ন প্রশিক্ষণে কৃষিকে একটি বাণিজ্যিক পেশা হিসেবে নেওয়ার জন্য আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছি। তো এই আলোকে এই আলোকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু তরুণ প্রজন্ম এগিয়ে আসছে। তারা আমাদের কৃষিকে বাণিজ্যিক ভাবে দিচ্ছে। অনেক সুন্দর সুন্দর খামার, সমন্বিত খামার, ফল বাগান, এরকম অনেক কিছু কিছু সুন্দর কিছু কিছু উদ্যোগ আমাদের তরুণ প্রজন্ম গ্রহণ করছে। তো আমরা আশাবাদী যে আমরা আমাদের এই কৃষি বাণিজ্যকরণে আমাদের তরুণ প্রজন্মই এই হাল ধরবে। এটা হয়তো এটা সময় নিবে, তারপরে আগাচ্ছে। অনেক অনেক তরুণ উদ্যোক্তাই, অনেক সাহসী যুবকই এই পেশায় যুক্ত হচ্ছে। তবে আমি মনে করি যে আমাদের কিছু বড় বড় শিল্প গ্রুপ আছে, তারাও যদি এই সেক্টরে বা প্রাইভেট সেক্টর যদি এইদিকে আরেকটু হস্তক্ষেপ করে, আরেকটু যদি তারা খেয়াল রাখে, তাহলে মনে করি যে আমাদের এই তরুণ প্রজন্ম এই এই উদ্যোগে কৃষি উদ্যোক্তা হিসেবে তাদের আত্মপ্রকাশ ঘটবে। হ্যাঁ, ধন্যবাদ। তসবি, আর কিছু? স্যার আমি একটু ফলো আপ প্রশ্ন করতে চাই যে স্যার বা এই যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন এবং যারা কৃষি পণ্য যারা তৈরি করছেন, উৎপাদন করছেন, তাদের স্যার ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? বিশেষ করে কোভিড-19 এর পরে একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হতে পারে যে মানুষের ভিতরে একটা খাদ্য সংকট বা অপুষ্টি দেখা দিতে পারে বলে অনেকে মনে করছেন। তো স্যার সেই জায়গা থেকে স্যার মানে এদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য স্যার কি করা হচ্ছে? হ্যাঁ, আসলে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বলতে আমরা তো আমাদের কৃষি মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত প্রোগ্রাম আছে, প্রশিক্ষণ আছে, আমরা প্রশিক্ষণে আমাদের তাদেরকে তো প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের কিছু কিছু প্রদর্শনী, তাদেরকে আমরা প্রদর্শনী দেওয়া হচ্ছে। তারপরে আমাদের যে আমাদের কৃষি ঋণে আমরা বলা হচ্ছে যে প্রয়োজনে যদি কারো প্রয়োজন হয় তারও কৃষি ঋণ
দিতে পারবে। সরকার তো এই খাতে বেশ অনেক টাকাই রেখেছে, আবার প্রণোদনাও দেওয়া হয়েছে। তো আর কৃষি শিক্ষা তো আমাদের আছে, আমাদের ইউনিভার্সিটি তো দিন দিন বাড়তেছে। আমাদের ডিপ্লোমা যে প্রতিষ্ঠানগুলো আছে 17টা প্রায় 18টা ডিপ্লোমা প্রতিষ্ঠান আছে। তো এই দিক থেকে তো শিক্ষার দিক দিয়েও তো একটা বড় অংশ কৃষিতে উচ্চশিক্ষা নিচ্ছে। আর কৃষকদেরকে জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন প্রশিক্ষণ, প্রদর্শনী এই সমস্ত তাদেরকে যুক্ত রেখে আমরা তাদেরকে তো চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করা হচ্ছে তাদের আত্মকর্মসংস্থান বা তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য। স্যার আপনার কাছে ফিরবো স্যার, একটু একটু ফিরবো, একটু জাহাঙ্গীর স্যারের কাছে আইপ্যাড ফ্রি। স্যার জি স্যার, হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি আপনার কাছে স্যার। আরেকবার ফিরবো স্যার, আমরা অনুষ্ঠানে একদম আসলে শেষ দিকে চলে এসেছি। তো আমি স্যার একটু ডক্টর জাহাঙ্গীর আলম স্যারের কাছে একবার ফিরে স্যার আপনার কাছে আবার ফিরছি। একটু শুনতে চাই স্যার, মানে আপনার কোনো শেষ মিনিটে রেকমেন্ডেশন আছে কিনা স্যার? মানে আমরা একদমই আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, খুবই প্রাণবন্ত একটি আলোচনা হয়েছে এবং সকলেই মানে বেশ সময় নিয়ে তাদের মতামত গুলো দিয়েছেন এবং বিস্তারিত আলাপ করেছেন। তো এখানে বেশি আলাপের সুযোগ এখানে নেই। তো সেই জায়গা থেকে তো জাহাঙ্গীর স্যার যদি একটু শেষ মিনিটের একটু রিকমেন্ডেশন গুলো বলতেন আমাদের বিএনএনসির মাধ্যমে যারা মানে পলিসি মেকার আছেন তাদের দিকে স্যার। জাহাঙ্গীর স্যার। জি, থ্যাংক ইউ তাজবিরুল ইসলাম আমার কাছে আসার জন্য। আবার আমি অনেকগুলা রিকমেন্ডেশন বিভিন্ন ভাবে আগে চলে আসছে আর কি। আমি আমার সর্বশেষ একটা কথাটাকে রিফ্রেজ এভাবে করতে চাই যে আমাদের দেশে কমার্শিয়াল এগ্রিকালচার, আমি কিন্তু এগ্রিকালচার বলতে আমরা কিন্তু অ্যাকোয়াকালচার, লাইভ স্টক এটাকেও এগ্রিকালচার বলা হয়ে থাকে। আমি ক্রপ এগ্রিকালচারের কথা বলেছি এবং সেই জায়গায় দেখবে যে ফ্রুটস বা ভেজিটেবলস এর ক্ষেত্রে ডিফারেন্ট দেন আদার ক্রপস। আমাদের লাইভ স্টক অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে যদি দেখি এখানে কিন্তু প্রচুর পরিমাণে হিউজ কমার্শিয়ালাইজেশন হয়েছে এবং যে কারণেই কিন্তু আমাদের এই যে 170 মিলিয়ন পপুলেশনের কিন্তু রিকোয়ারমেন্ট আমরা মোটামুটি মেট আপ করতে পারছি এবং এই পরিমাণটা কিন্তু আগে ছিল না, তাই না? যদি আমরা যে ব্রয়লার মিটের দিকে যেতে চাই আমরা, সেটা কিন্তু আমাদের আগে স্ক্যামেঞ্জিং ছিল, এখন কিন্তু হাইলি কমার্শিয়ালাইজড। একইভাবে যদি আমরা ফিশারিজের কথা বলতে চাই, সেটাকে অ্যাকোয়াকালচার আমরা কালচার ফিশারিজ বলে থাকি, যে দেখবেন প্রচুর পরিমাণে এক্সপানশন হয়েছে এবং এটা কিন্তু কমার্শিয়ালাইজেশন কমপ্লিটলি ঘটছে বলা যেতে পারে। এবং সেই জায়গায় টাকা ইনভেস্ট করছে, যখন টাকা ইনভেস্ট করছে অবশ্যই তারা সেই জায়গায় রিটার্নের কথা ভাবছে। এবং ক্রপ এগ্রিকালচারের ক্ষেত্রে কিছুটা ফ্রুটস ভেজিটেবল ক্ষেত্রে অনেক জায়গায় আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ দেখছি, সেটা এগিয়ে আসছে। কিন্তু অ্যাজ এ হোল যদি আমরা ক্রপ এগ্রিকালচারের কথা বলে থাকি, যেমন নন ফ্রুটস নন ভেজিটেবলস, আমরা যদি স্পাইসের দিকে যেতে চাই, আমরা যদি স্ট্যাপল ফুড প্রোডাকশন ফর এক্সাম্পল রাইস, হুইট, এগুলো দেখে যেতে চাই, কিন্তু মেজ আবার দেখবেন যে প্রচুর পরিমাণে, কারণ তার একটা লিঙ্কেজ আছে অন্যান্য সেক্টরের সাথে। তা আমি একটু রিফ্রেশ করেছি এইভাবে। তবে যে আপনি রিকমেন্ডেশনের কথা যেটা বলেছেন, যে আমাদের দেশে আসলে ওই বিজনেস মডেল গুলোতে প্রচুর পরিমাণে এমফাসাইজ করতে হবে এবং যেটা আমি জানি যে গভর্নমেন্ট তার অনেক প্রোগ্রামে এই বিষয়গুলা বিজনেস মডেল, যেমনটা হচ্ছে যে আপনার কন্ট্রাক্টিং সিস্টেম অথবা এগ্রিগেশন সিস্টেমকে কিভাবে প্রমোট করা যেতে পারে, কালেকশন পয়েন্টকে কিভাবে প্রমোট করা যেতে পারে। যদিও আমাদের অনেকেই বলে থাকি বা বলে থাকেন যে কালেকশন পয়েন্ট গুলো অনেক সময় কাজ করছে না, অনেক জায়গায় সেটা এস্টাবলিশ করা হয়েছে, ইনভেস্টমেন্ট করা হয়েছে, কিন্তু কেন কাজ করছে না? আইডিওলজিক্যালি সেটা কিন্তু অত্যন্ত ফ্যান্টাস্টিক যে কমিউনিটিকে এনগেজ করে সেই কাজগুলো করা, তাহলেই কিন্তু আপনার যে ইন্ডিভিজুয়ালি আপনার যে স্কেল প্রবলেমের কারণে ইন্ডিভিজুয়াল কৃষক যেটা করতে পারে না, যখন কমিউনিটি এঙ্গেজমেন্ট হবে তখন কিন্তু একটা ফোর্স একসাথে হচ্ছে সেই কাজটা করতে পারবে। এই তারপরে হচ্ছে যেটা ফার্মার্স ফিল্ড স্কুল, প্রডিউসার্স গ্রুপ, এগুলা করা হচ্ছে, কিন্তু এগুলার পেজটা আরো যদি যত বেশি হবে সেই জায়গায় কিন্তু দেখা যাবে যে আপনার ওই যে দাম না পাওয়ার বিষয়টা সেটা একদিকে কমে আসবে। পাশাপাশি আরেকটা হচ্ছে যে দাম পাচ্ছে না, আবার কৃষি পণ্য সর্বশেষ পর্যন্ত আছে, যেটা আমাদের জন্য সিরিয়াস একটা কনসার্ন হচ্ছে বর্তমান সময়টাতে। আমরা দেখি যারা কৃষি নিয়ে যে আমাদের ফুড সেফটি বা খাদ্যের নিরাপত্তার কথাটা বলে থাকি, এবং সেইটা শুধুমাত্র কৃষক উৎপাদন পর্যায়ে নয়, সেইটা হচ্ছে আমাদের উৎপাদনের পরবর্তী পর্যায়ে, যেটা আমি একটু আগে বলেছি। এবং সেইটা অনেক সময় আছে, আমার নিজের একটা গবেষণা আমি বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে দেখেছি
যে কৃষক অনেকগুলো কারণেই তাদের নলেজ থাকার পরেও প্র্যাকটিস করতে চায় না, এবং অনেক কৃষকের সাফিসিয়েন্ট নলেজ নেই। এখন সেই জায়গাটাতে গভর্নমেন্টকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে, প্রচুর পরিমাণে পলিসি সাপোর্ট দিতে হবে, যেমনটা আমরা একটু আগে শুনেছি যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। এখন গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস তো সেটা একটা ডকুমেন্ট মাত্র, তো সেইটা এনফোর্সমেন্ট করা। ফর এক্সাম্পল, গুড এগ্রিকালচার প্র্যাকটিস মানে হচ্ছে আমাদের স্টিল কিন্তু পেস্টিসাইড অ্যাক্ট আছে, আমাদের কিন্তু ফার্টিলাইজার্স কি পরিমাণে ইউজ করতে হবে, কেমিক্যাল ফার্টিলাইজার্স, তার কিন্তু রিকমেন্ডেড গাইড আছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে ফার্মার্স পর্যায়ে সেই প্র্যাকটিসটা একেবারেই নাই। আমরা কিছু ভেজিটেবলস এর ক্ষেত্রে জানি, যেমনটা আমি যদি বলে থাকি বেগুনের ক্ষেত্রে, যে তারা ইভেন আগের দিন পর্যন্ত তারা পেস্টিসাইড স্প্রে করে বাজারে বিক্রি করে। এখন এইটাতে কিন্তু সিরিয়াসলি হিউম্যান হেলথ ইম্প্যাক্ট তৈরি হয়ে থাকে। আবার যখন প্রোডাকশনটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে, তারা লোডিংটা এই পরিমাণ করে থাকে যে ট্রাক তার ক্যাপাসিটির বাইরে, এবং সেখানে সাফিসিয়েন্ট তাদের নলেজ না থাকার কারণে যেই লেবাররা কাজ করে তারা তখন প্রোডাক্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, থেতলিয়ে যায়, এবং তাতে কন্টামিনেশন এন্ড সেফটি ইস্যুটা চলে আসে। এবং পরবর্তী সময় যখন আপনার পোস্ট প্রোডাকশন স্টেজ আছে, সেই জায়গাটাতেও আমাদের প্রচুর পরিমাণে কন্টামিনেশন হয়ে থাকে, যেটার জন্য আমরা জানি ইতিমধ্যে ফুড সেফটি অ্যাক্ট হয়েছে, ফুড সেফটি অথরিটি হয়েছে 2013 এবং 15 সালে। সেগুলো এনফোর্সমেন্টের মাধ্যমে সরকারকে কাজ করে যাওয়া, এবং সেটার ক্যাপাসিটি অবশ্যই এখন অনেক কম আছে, সেই ক্যাপাসিটিটা তৈরি করা। এবং আমরা অনেক সময় আরেকটা পয়েন্ট আমি এই জায়গায় যোগ করতে চাই, যে ট্রেসেবিলিটি যে ইস্যুটা আছে ডেভেলপ কান্ট্রিতে, ইভেন মিডল ইনকাম বা অন্যান্য আমাদের মতো ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি গুলোতেও, সেটা যে প্রোডাক্ট কোথায় তৈরি হচ্ছে, কিভাবে প্রোডাক্টটা মুভ করছে, তার একটা হোল ইনফরমেশন কনজিউমারের কাছে থাকবে, এবং সেটা মেনটেন হবে। কোনো জায়গায় যদি কোনোভাবে পণ্য ম্যানিপুলেট হয়ে যায় বা কন্টামিনেশন হয়ে যায়, সেটা বাজার থেকে আউট হয়ে যাবে। এই ট্রেসেবিলিটিটাকেও, এটা কিন্তু আমি জানি যে গভর্নমেন্ট পর্যায়ে এই বিষয়টা নিয়ে আলাপ করা হচ্ছে, যে কিভাবে সেইটাকে এনশিওর করা যায় বা ইন্ট্রোডিউস করা যায়, দেন এনশিওর করা যায়। ওই জিনিসটা আমাদের অনেকগুলো জায়গায় আছে ইতিমধ্যে। পলিসি ডকুমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস অলমোস্ট এনাক্টেড পর্যায়ে আছে। এইটাকে বাস্তবায়ন করা, আর বাস্তবায়ন শব্দটার সাথে এনফোর্সমেন্ট জড়িয়ে আছে, এবং সেটা হচ্ছে যে কৃষক বা যারা ফুড চেইনের ভিতরে যারা অ্যাক্টরস আছে তাদেরকে সাফিসিয়েন্টলি অ্যাওয়ার্ড করা, যে কোনটা করলে সেটা সেফটিটা নষ্ট হবে না, কোয়ালিটিটা নষ্ট হবে না। এই বিষয়গুলো নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ আছে, এবং আমি রিকমেন্ডেশন আকারে এই বিষয়গুলোই বলতে চাই। ধন্যবাদ তাজবিরুল আলম, আমি আর সময় নিচ্ছি না, এখানে আমি স্টপ হচ্ছি একই জায়গায়। ধন্যবাদ স্যার, খুবই প্রাণবন্ত এবং ইনডেপথ একটা আলোচনা হইলো এখানে করার জন্য স্যার। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং অবশ্যই খলিল স্যার কথা বলবেন শেষে। তো স্যার হয়তো আবারও নেক্সট কোনো ওয়েবিনারে, সেটা বিএনএসসি পক্ষ থেকে হতে পারে, আমরা আবারও হয়তো একসাথে কথা বলবো, এই আশাবাদ রাখছি স্যার। ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ আপনাকে। এবার আমি একটু শেষবারের মতো ওয়াহিদুল রহমান স্যারের কাছে একটু দেখতে চাই স্যার, আপনার শেষ মিনিটের কোনো রেকমেন্ডেশন যদি থাকে আমাদেরকে দেওয়ার জন্য, যে ফুড সাপ্লাই চেইনকে ইমপ্রুভ করার জন্য, এটা স্যার একটু বলুন। এবিএম ওয়াহিদুর রহমান। আসলে বক্তব্য তো নেই, জনাব জাহাঙ্গীর আলম স্যার তো সব কিছু স্পষ্টই আলোচনা করেছেন, এবং উনি যে সমস্ত এই সমস্ত রেকমেন্ডেশন পোষণ করছে, আর আমার তো মনে হয় না যে আর বাকি কোনো কিছু কথা বলার আছে। ধন্যবাদ। ধন্যবাদ যারা আজকে আমাদের এখানে প্যানেল ডিসকাশন ছিলেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এমিনেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের পক্ষ থেকে। তো আমি এবার অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে উপস্থিত হয়েছি, এবং আমাদের মহামান্য মাননীয় ডিরেক্টর জেনারেল স্যার ডক্টর খলিলুর রহমান স্যারকে আমি একটু আহ্বান করি যে সমাপনী বক্তব্যটি দিয়ে আজকের এই ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করার জন্য। খলিল স্যার। আচ্ছা, আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি আসলে ধন্যবাদ জানাতে চাই প্রফেসর জাহাঙ্গীর আলম, রুহুল আমিন এবং মুন্সিগঞ্জের ট্রেনিং অফিসার। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন, আমাদের প্রোগ্রামটা আসলেই সার্থক, আমরা যেটা জানতে চেয়েছিলাম। তারপরে আমি শেষ মুহূর্তে একটা প্রশ্ন রেখে আজকের ইয়েটা শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের দেশের আমরা কৃষি নির্ভর ছিলাম, যদিও ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছি,
কৃষক যাতে তার প্রকৃত ন্যায্য মূল্য পায়, আমাদের পলিসি লেভেল থেকে এখানে যদি বেশি ভালো মতো সাপোর্ট দেওয়া যায়, যাতে কৃষক তার উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য পায় এবং কৃষিকাজে সে উৎসাহ বোধ করে। কারণ আমরা এই 17 কোটি মানুষকে আমাদের যদি খাদ্য ইম্পোর্ট করে নিয়ে এসে দিতে হয়, তাহলে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে এইটা কৃষক কতখানি অবদান রাখছে। তো সুতরাং কৃষক পর্যায়ে তাকে অবশ্যই কৃষকের বেনিফিটটা যাতে আমরা দেখতে পারি, এই ধরনের কৃষক বেনিফিট নির্ভর কোনো পলিসি যদি থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের এই তাদের অবদানটা সার্থক হবে এবং তাদের স্বার্থ রক্ষা হবে, এবং তারা আলটিমেটলি আমাদেরকে খাদ্য যোগান দিয়ে বা সবকিছু আমাদের নিউট্রিশন রিলেটেড সমস্ত কিছু যে প্রোডাকশন গুলো তারা করে, তারা করতে আরো উৎসাহ বোধ করবে। একদম মানে ফ্রম এগ্রিকালচার টু আপনার ফিশারিজ, লাইভস্টক, প্রত্যেকটা সেক্টরেই। সুতরাং আমি আশা করব যে ভবিষ্যতে আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আজকে আপনারা যে যোগদান করেছেন ওয়েবিনারে, বিএনএনসির তরফ থেকে, এমএনএনসির তরফ থেকে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে।